আমাদের এই গল্পটার প্রথম সিজন আপলোড করা হয়েছিল সকল পর্ব মিলে। এবার দ্বিতীয় সিজন আপলোড করছি সকল পার্ট দিয়ে। আবিরের কথা শুনে শফিক সাহেব চুপ হয়ে যায়, কিন্তু দাড়ি ছাটা পরিষ্কার মুখে এক চিলতে মুচকি হাসি লেগেই আছে শফিক সাহেবের। শফিক সাহেব বলে, মোহন শেখ, জামিল হাওলাদার, হায়দার আর নাসির মোল্লা, এরা তিনজন মিন্নু আর তার কে গালি দিয়ে এবং মেরেছিল। আর তোমার শার্ট এসব কি ওয়াক্থু? আবির গম্ভীর হয়ে যায়। শফিক সাহেবের সাথে আবিরের কথা বলতে বেশ ভালোই লাগে। আবির কোনো প্রশ্ন করলে তা যদি গ্রহণযোগ্য হয় তবেই তিনি তার উত্তর দেন, আর যদি দিতে ইচ্ছে না করে সরাসরি কথা ঘুরিয়ে কাজের কথা বলেন তিনি। আর শফিক সাহেবও আবিরকে ভালোভাবেই জানে। আবিরকে ভনিতা ছাড়াই কাজের কথা বললে সে সেটা নিয়েই ভাববে। একটা প্রশ্ন করিনি? আবির, জাস্ট কল মি আবির। আবির শফিক সাহেবকে থামিয়ে দেয়। শফিক সাহেব একটু শব্দ করে হাসলেন। পিছনে যে আরো একটি গাড়ি ছিল সেটা এখন নেই। গাড়িটা ছিল শফিক সাহেবের বডিগার্ডদের, যা তিনি সবসময় সব জায়গাতেই গেলে সাথে নেন ওদের। কিন্তু এবার ব্যতিক্রম। মিন্নুর সাথে তোমার কিসের সম্পর্ক? কেন তার আপুকে ছাড়লো? আবির শফিক সাহেবের প্রশ্নের উত্তর দেয় না, কেবল একটু মুচকি হাসে। শফিক সাহেব বুঝে যায় আবির তার প্রশ্নের উত্তর দেবে না, তাই তিনি একটু দীর্ঘ নিঃশ্বাস নিলেন। আবির গাড়ির জানালার কাঁচ খুলে দিয়ে বাইরের দিকে তাকায়। শ্রাবণের মেঘগুলো দক্ষিণ থেকে উত্তরে উড়ে চলে যাবার প্রতিযোগিতা শুরু করেছে, কারণ শরতের বেহুলার ডাক যে মেঘদের শুনতেই হবে। তবে সেই মেঘদের চালক হলো বাতাস, যা আবিরের গায়ে এসে লাগছে। সব সম্পর্কের কি কোনো অধিকার লাগে? মিন্নুর সাথে আবিরের সম্পর্কটা বন্ধুত্বের হতে পারে। মিন্নু ছোট আর আবির বড়, তবুও সম্পর্কটা বন্ধুত্বের, মানবতার, যেখানে কোনো নাম নেই, আছে কেবল একটা অচেনা আহ্বান। আবির প্রশ্ন করে, আজ আপনার সাথে বডিগার্ড নেই যে? যেখানে তুমি আছো সেখানে ওদের কি দরকার? হি হি। যাই হোক, তোমাকে যে মেইন কথাটা বলতে চাইছি, আমি শহরে নতুন একটা অফিসার এসেছে বেশ কয়েকদিন হলো। না তার নাম কেউ জানে, না তার পরিচয়, আর না সে কোথায় থাকে এবং ছেলে নাকি মেয়ে সেটাও এখনো জানা যায়নি। কেবল শুনেছি একজন অফিসার এসেছে, ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান। সে অল্প বয়স, তোমার মতোই বুদ্ধিমান। তার কাজটা নিশ্চয় বুঝতে পারছো সে কেন এসেছে। আর সে একটু সাবধান। আর হ্যাঁ, তোমার কোনো কিছু লাগলে আমাকে বলো। আবির জানালা দিয়ে বাইরে তাকায়। গাড়িটা শহর থেকে বহুদূর চলে এসেছে। শহর ছেড়ে ছোট্ট একটি ঝিলের পাশ দিয়ে গাড়িটা চলছে। আবির বাইরে তাকাতেই দেখে অনেকগুলো সাদা রাজহাঁসের দল ঝিলের কিনারায় হেঁটে বেড়াচ্ছে। উপরে উড়ছে সাদা বক আর শিহরিত সাদা মেঘের দল। আবির সেদিকে চোখ না সরিয়েই বলল, আপাতত নেহার রুমটা আমার লাগবে। কি? শফিক সাহেব চমকে উঠলেন। এমনিতে আবিরের কেবলমাত্র থাকতে দেয়া হয়েছে বলে আরও বাড়িতে টিকা কষ্টসাধ্য হয়ে গেছে। এরপরও যদি নেহার রুমটা আবিরকে দিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চিত শফিক সাহেব আর আবিরের কপালে বেশ খারাপ কিছুই আছে। আবির, ফাইজলামি ছাড়ো। তোমার ইনফরমেশনের দরকার ছিল, এনে দিয়েছি। অবশ্য তুমি আমার হেল্প না নিয়েও করতে পারতা, তবুও করছো আমাকে দিয়ে। এখানে ওই তিনজন পুলিশের কি করব না করব ওটা তোমার ব্যাপার। আরও একটা ইনফরমেশন চেয়েছিলাম। কি? মিন্নুর আপার ব্যাপারে। ও, বাড়ি ভার্সিটি প্রায় কাছেই। যে বস্তুটা আছে ওখানে ওরা 4 জন থাকে, রেনু, বড় মা। জানি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে নামবো, আপনি চলে যান কিন্তু প্লিজ। শফিক সাহেবের গাড়িটা থেমে যায়। আবির সাথে সাথে নেমে যায় সেখানে। শফিক সাহেব আর কোনো কথা না বলেই
গাড়ি চালিয়ে শহরের দিকে এগিয়ে আসে। এদিকে নিশি এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে আবির শান্ত ভঙ্গিতে ভার্সিটিতে প্রবেশ করে। কিছুটা পথ আসার পর মিন্নু এসে জড়িয়ে ধরে আবিরকে। ভাইজান, আপনারে আমার আপা যাইতে কইছে। মিন্নুর হাত ধরে আবির মুচকি হাসি দিয়ে আবার তাকায় ওর দিকে। ওর মুখে আজকে এক চিলতে সুখের হাসি, আর সেই হাসিটা ওর আপাকে ঘিরেই। মানুষ যেমনই হোক না কেন, যতই খারাপ হোক না কেন, যদি সেই খারাপ মানুষটা কারো প্রিয় হয় তবে তাকে ঘিরেই সব হাসি খুশি জড়িয়ে থাকে। মিন্নুর মাঝে ওর আপার গুরুত্ব আসলেই বিশাল। কেন রে, আমাকে চেনে নাকি তোর আপা? হ্যাঁ চেনে। তোমার কথা আপারে অনেকবার বলছি। আপা যখন শুনছে তোমার লাইগা সব কিছু হয়েছে তখনই দেখা করতে বলেছে। কেন বলেছিলে আমি করেছি? আচ্ছা যাই হোক, আর কাউকে বলবি না এসব। আচ্ছা। আবিরের হাত ধরে মিন্নু ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু দূরে শাওন, শিহাব, সোহেল, আরিফ, নেহা, তিন্নি, নাইমা, তিশা আর ফারিয়া। শিহাব হলো ওদের পুরনো বন্ধু। অনেকদিন ধরে ভার্সিটিতে আসেনি বলে আবির তাকে খুব একটা ভালো মতো চেনে না। মিন্নুর হাত ধরে আবির ওদের সামনে গিয়ে এগিয়ে যায়। তখনই নেহা ডাক দেয়, মিন্নু। মিন্নু দাঁড়িয়ে যায়। আবিরের থেকে হাত ছাড়িয়ে নেহার কাছে গিয়ে দাঁড়ায়। নেহা গম্ভীর চোখে মিন্নুর দিকে তাকিয়ে বলে, আজকে বাদাম আনিস নাই কেন? আপা বলেছে আইজকা বাদাম না বিক্রি করতে, কইছে ভাইজান রে বাড়িতে নিয়ে যাইতে। ভাইজান? হ, ওই যে হ্যাঁ তো আমার ভাইজান। মিন্নু আবিরের দিকে তাকিয়ে ইশারা করে দেখায়। আবির কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। আবিরের দিকে তাকিয়ে সবাই জোরে হাসি দিয়ে ওঠে। নেহা বলে, কেন রে, ওকে যেতে বলেছে কেন? আরে ভাইজান তো আমার আপারে পুলিশদের থাইকা ছাড়াই আনছে। কি? আবারও সবাই আবিরের দিকে তাকায়। একদম সাধারণ একটা ছেলে, কেউ কোনো কিছু বললে তার ঠিক মতো কিছুই বলতে পারে না। সেই ছেলে কিনা মিন্নুর আবাকে পুলিশদের থেকে ছাড়িয়ে এনেছে। ভাবতেই সবাই অবাক চোখে তাকিয়ে আবিরের দিকে। মিন্নু দৌড়ে আবিরের কাছে চলে আসে। মিন্নুকে আবির এসব কিছু বলতে মানা করেছিল, তবুও মিন্নু সবাইকে তা বলে দিয়েছে। এ কারণেই আবিরের দিকে কিছুটা ভয়ার্ত দৃষ্টিতে তাকায় মিন্নু। নিহেরা সবাই আবিরের সামনে চলে আসে। আবিরের সামনে গোল হয়ে দাঁড়ায় সবাই। আবির মাথাটা নিচু করে নেয়। শিহাব এসে আবিরকে একটা ধাক্কা দিয়ে বলে, কিরে হিরো, তোর সাথে তো দেখি পুলিশদের সেই ভালোবাসা, যে বললেই আর ছেড়ে দিল। কাহিনী কি, সত্যি করে বল। আবির কিছু বলে না, মিন্নুর হাত ধরে দাঁড়িয়ে থাকে। সোহেল এসে আবিরের জামা টেনে ধরে। আবির শাওনের দিকে তাকায়। শাওন প্রথমে মাথাটা নিচু করে নেয়, হুট করেই সবার সামনে এসে দাঁড়িয়ে বলে, তোমরা সব কি শুরু করেছ? তোমাদের লজ্জা হওয়া উচিত। দুর্বলদের উপর নিজের ক্ষমতা না দেখিয়ে শক্তিধর কার উপর দেখাও। শুধু কেন নিজেদের শক্তি নষ্ট করছো? শাওনের কথা শুনে সবাই থেমে যায়। সবাই শিহাবের দিকে একবার তাকায়। শিহাব শব্দ করে হেসে দিয়ে বলে, আরে বাবা, ছোট থেকে তো বড় কিছু হয় নাকি? আগে মালটাকে একটু খেলাই, পরে না হয় দেখা যাবে। নেহা, তোর বাসা থেকে বেটাকে তাড়াতে চাস তাই না? শয়তানটার জন্য ছাদেও যেতে পারি না, বিরক্ত লেগে যাচ্ছে। আচ্ছা যা, কয়েকদিন পর বেটাকে আমি তাড়াবো। কথাটা বলেই আবিরের চুলগুলো টেনে ও ধরে শিহাব। আবিরের চোখে মুখে প্রচণ্ড বিরক্তি ভাব শাওন আর মিন্নু লক্ষ্য করেছে, তবে নিজেকে ছাড়াতে কোনো রকমই চেষ্টা করছে না আবির। আবির কাচুমাচু হয়ে বলে, ভাইয়া দেখুন, আমি অনেক দূর থেকে পড়তে এসেছি, আমার সাথে কেন এমন করছেন? চুপ শালা, ক্লাসে বেশি লেকচার মারাস কেন? বেশি কথা বললে শালা তোকে মেরে রেখে দেবো। ক্লাসে পড়াশোনা করবি না, বুঝলি? বেশি যদি বুঝিস না, তোর খবর আছে। আমাকে যেতে দিন। আমি তুই কি শালা? বল বল, তুই কি বল? তোকে না একবার বলা হয়েছে বেশি কথা বলবি না? আবিরের গালে একটা চর বসিয়ে দেয় সোহেল। আবির কিছু না বলেই মাথাটা নিচু করে নেয়। মিন্নু
বলে ওঠে, আপনারা এমন করতেছেন কেন? আপনারা বালা না। ওই চুপ বেটা, তুই কথা বলিম কেন? ওর সাথে তোকেই পেটাবো বাইন। ওই তোরা এত কথা না বলে বেটাকে নিয়ে চল ট্রোল করি। কি করবি আজ? দাঁড়া, ভাবতে দে। শিহাবের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। ঠিক তখনই সবাই খেয়াল করে ভার্সিটির গেট দিয়ে কয়েকটি দামি বাইক ক্যাম্পাসে প্রবেশ করেছে। আরিফ কিছুটা চিৎকার দিয়ে বলে, ওই রাকিব, আসছে সবাই, পালা। প্লিজ তোর কেউ যাস না, তোরা গেলে কুত্তাটা আমাকে আরো বেশি জ্বালাবে। ওদের মাঝে কথা বলতে বলতে রাকিব ওদের সামনে এসে বাইক রাখে। 4টে বাইক, প্রতি বাইকই 2 জন করে লোক। রাকিব হলো শহরের প্রকাশ্য অপ্রকাশ্য একটা গ্যাং, মাস্তান সে। সবাই রাকিবকে খুব ভালো করেই জানে। রাকিব শহরের টপ মাস্তান। বলা যায় ঢাকা শহরটা রাকিবের এক প্রকার হাতের মুঠোর মতোই। রাকিব মাস্তানির পাশাপাশি ছাত্র নেতাও। পুরো শহরের ছাত্রলীগ রাকিবের কথা মতো চলে। নিজের ক্ষমতা বলে সবকিছু সে নিজের মতো করেই নিয়েছে। পুরো ক্যাম্পাস তার সব দখলে। নেহা যখন নতুন ক্যাম্পাসে আসা শুরু করে তখন রাকিব নেহাকে দেখে। একদিন রাকিব ক্যাম্পাসে বাইক নিয়ে আসে। সেদিন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। নেহা আর তার সব বন্ধু বান্ধবগুলো ক্যাম্পাসের মাঝে একসাথে বৃষ্টিতে ভিজছিল, তার ফটোশ্যুট করছিল। রাকিব ক্যাম্পাসে আসতেই হা হয়ে নেহাদের বৃষ্টিতে ভেজা দেখছিল। অবশ্য রাকিবের উপর যা দোষ কোথায়? ঝুম বৃষ্টি ভার্সিটিতে ক্লাস নেই, কয়েকজন টপ সুন্দরী মেয়েরা সেই বৃষ্টির পানিতে ভিজবে আর তা কেউ দেখবে না, সেটা কখনো হয়? আর রাকিবের জন্য তো সব কিছুই উন্মুক্ত, কারণ সে চাইলেই অনেক কিছুই করতে পারে। নেহারা যখন নিজেদের মতো করে ভিজছিল তখনই ফারিয়া এসে বলে, দেখ ওই ছেলেটা কেমন বাজে দৃষ্টিতে আমাদের দেখছে। ফারিয়ার কথা শুনে নেহা রাকিবকে ডাক দেয়। রাকিবও বাধ্য ছেলের মতো ওদের সামনে যায়। তখনই নেহা রাকিবের গালে কষে একটা চড় মারে আর বলতে থাকে, শয়তান ছেলে, কখনো কি মেয়ে দেখিস নাই? এইভাবে হা হয়ে তাকাচ্ছিস যেন মনে হচ্ছে কখনো দেখিস নাই শালা। সুন্দর ফুল ফুটে থাকলে তো যে কেউ দেখবেই, এতে বলার কি আছে? আর চটটা দারুণ ছিল, সুদ সমেত ফেরত দেব। এরপর থেকেই রাকিব নেহার পিছনে পড়ে আছে। যখনই সুযোগ পায় তখনই নেহাকে জ্বালাতে থাকে। নেহার বাবাকেও বলেছে, কিন্তু তেমন ভালো কিছুই হয়নি। নেহা কেমন আছো? তোমাকে যে ভালোবাসি বলেছিলাম তার কি ভাবলে? কেউ কোনো কথা বলে না। শিহাব, সোহেল আর আরিফ নেহাদের থেকে অনেকখানি পিছনে গিয়ে দাঁড়ায়। নেহা উদাস দৃষ্টিতে পিছনে তাকিয়ে কারোর সাপোর্ট অনুভব করতে থাকে। কেউ কাউকেই তেমন খুঁজে পায় না ও। তোমাকে দেখতে এসছি, আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। চলো। কোথায় কোথায় যাবে ও? বাসর করতে। আর একা থাকতে ভালো লাগছে না। আর জানি আমি ভালোবেসে বুঝিয়ে তুমি আমার হবে না, তাই জোর করে পেতেই হবে। নেহার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মনে মনে নেহা চাচ্ছে কেউ যেন এসে তাকে সর্বদা দিয়ে এই মাস্তান রাকিবের থেকে বাঁচিয়ে নিক। কিন্তু কারো সাহস এমন নেই যে রাকিবের সামনে তো দূরে থাক, দূরে বসেও কিছু করতে পারবে না। ওই নেহাকে বাইকে তোল। রাকিবের কথা শুনে কোনো একজন নেহার দিকে এগিয়ে আসতে থাকে। তখনই শাওন এসে সামনে দাঁড়ায়। রাকিব কিছুটা অবাক হয়ে তাকায় শাওনের দিকে, আর নেহারা তাকায় খুশির দৃষ্টিতে। এমনটাই ঠিক চেয়েছিল ও। ভাই, কি দরকার মেয়েদের এমনভাবে চাওয়ার? যদি না সে আপনাকে চায়, বরং তাকে তার মতো করে থাকতে দিন। রাকিব চুইংগাম চিবানো বন্ধ করে দেয়। শাওনের দিকে কিছুটা গম্ভীর আর বিরক্ত দৃষ্টিতে তাকায় রাকিব, যেন শাওনের এমন কথাতে রাকিব প্রচণ্ড বিরক্ত। ওই পলাশ, ছেলেটাকে এদিকে নিয়ে আয়। রাকিবের অর্ডার শুনে শাওনকে ধরে রাকিবের সামনে নিয়ে আসে পলাশ। রাকিব পা থেকে মাথা অবধি ভালো মতো তাকায়, কারণ এই প্রথম কেউ রাকিবের কোনো কাজে বাধা দিয়েছে। বিষয়টা রাকিবের কাছে বেশ উপভোগ্য। নাম কি তোর? শাওন। নামটা তো বেশ কনিয়ার। কেন? এই হালার পুত, প্রশ্ন করিস কেন? আহ পলাশ, তো শাওন,
আগামী ভোটের সময় তুমি আমার পাশে থাকবে। যাও, এখন ক্লাসে যাও, তোমার ভাবির সাথে কথা বলছি। মানে আমি আপনার কথা শুনবো কেন? আর কে আপনি যে আপনার কথা শুনতে হবে? শাওনের কথা শুনে বাইকে বসে থাকা সবাই জোরে হেসে দেয়। পেছনে থাকা সোহেল, শিহাব আর আরিফ বিড়বিড় করে বলে, বেটা নিশ্চিত এইবার গেলে। রাকিব বাইকে থেকে নেমে শাওনের কাঁধে হাত রাখে। শাওন সাথে সাথে রাকিবের হাত ঝটকা দিয়ে সরিয়ে দেয়। সবাই ব্রু কুঁচকে শাওনের দিকে তাকিয়ে থাকে। শাওন বলে, দেখুন, সহজভাবে বলছি, আপনি যা করতে যাচ্ছেন তা ঠিক নয়। আপনি আর কিছু বলার সুযোগ হয়নি। রাকিব কষে একটা চর বসিয়ে দেয় গালে। কোমর থেকে পিস্তল বের করে শাওনের মাথায় ধরতে যাবে, তখনই কেউ একজন এসে রাকিবের গালে একটা চর বসিয়ে দেয়। পুরো ক্যাম্পাস একদম থমথমে হয়ে যায়। সবাই হা হয়ে রাকিবের দিকে তাকিয়ে আছে। সব কিছু যেন থমকে যায়। ক্যাম্পাসের সবাই বোকার মতো অবাক হয়েই তাকিয়ে থাকে রাকিবের সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। রাকিবের গাল থেকে চুইংগাম বের হয়ে পড়ে যায়। রাকিব সাথে সাথেই গালে হাত দেয়। স্পষ্ট বুঝতে পারছে সবাই রাকিবের গালে চড়ের চিহ্ন পড়ে গেছে। রাকিব মাথা তুলে তাকায়, গাল থেকে হাত নামিয়ে ঘাড়টা কয়েকবার ঝাঁকিয়ে চারপাশে তাকায়। রাকিবের দিকে সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাকিব পিছনে তাকায়, ওর সাথে থাকা লোকজনগুলোও এলিয়েনি দৃষ্টিতে তাকিয়ে আছে। রাকিব কিছু বলতে যাবে, তখনই আরও একটি চর রাকিবের গালে পড়ে। রাকিবের চোখ মুখ লাল হয়ে যায়। রাগে আর অপমানে যে চর মেরেছিল সে কয়েকবার আঙ্গুল ফুটিয়ে রাকিবের দিকে তাকিয়ে হাসি দেয়। রাকিব বলে, সবাই এরকম সাহসের জন্য বোরখা পরা মেয়েটার দিকে অবাক চোখেই তাকিয়ে আছে। শিহাব আরও বেশি অবাক হয়ে চেয়ে আছে, কারণ নিশি এমন কাজ করতে পারে শিহাব কখনোই ভাবতেই পারেনি। নিশির এমন কাজে শিহাবের হাত পা যেন ঠান্ডা হয়ে যায়। নেহা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর ওদিকে আবির মিন্নুর সাথে বসে গল্প করছে। হুট করেই মিন্নু বলে, ভাইজান, ওই দিকে তাকান, মনে হয় ওইখানে ঝামেলা বাড়ছে। দেখুন ওদিকে। মিন্নুর কথা শুনে আবির রাকিবদের দিকে তাকায়। সেখানে অনেক ছেলে মেয়ের ঝটকা লেগে আছে। মিন্নু আবিরের হাত ধরে বলে, ভাইজান চলেন দেখি ওইখানে কি হয়েছে। মাইরা মারি হইব ভাইজান, ক্যাম্পাসে বহুত মারামারি হয়। ওই যে পুলাডা গালে হাত রাইখা খাড়াইয়া আছে, হ্যাঁ পোলাডা বহুত খারাপ আছে। মাইনছেরে অকারণেই পিডায়। নেহা আপারে অনেকদিন ধইরা জ্বালায়। ক্যাম্পাসে আইসা এইখানে কি যেন একটা নেতা থাকে, সেইটা হইতেছে ও। মিন্নুকে কিছু বলতে যাবে তার আগেই মিন্নু আবিরের হাত ধরে টেনে নিয়ে আসে সেদিকে। এদিকে রাকিব গাল থেকে হাত সরিয়ে নিশির দিকে তাকিয়ে উচ্চ স্বরে হেসে দেয়। সবাই রাকিবের এমন উদ্ভট হাসি দেখে আরও বেশি অবাক হয়। রাকিব নিশির দিকে তাকিয়ে বলে, বাহ, এই ফুলের তো দেখি কাটার পরিমাণ বেশি, নেহার থেকেও বেশি। নাইস। দেখ শাওন, যেটা বলেছিস সেটা কর, সোজা এখান থেকে চলে যায়, না হলে কি? আমিও দেখতে চাই তোর সাহস কতটুকু। রাকিব কথাটা বলেই নিশির গাল টেনে ধরে ডান হাতের আঙ্গুল দিয়ে নিশির গালটা জোরে চেপে ধরে। শাওন এগিয়ে আসতেই রাকিবের পিছনে দাঁড়িয়ে থাকা কতগুলো ছেলে শাওনকে ধরে ফেলে। পুরো ক্যাম্পাস তখন নীরব একটা পরিবেশ ধারণ করে। আর কেউ রাকিবের সামনে এসে কোনো কথা বলার মতো নেই। সবাই নীরব দর্শক আর ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে আছে। সবাই মনে মনে বলেই ফেলেছে, এরা দুজন আজ গেল। রাকিব নিশির গালে জোরে চেপে ধরে বলছে, এত সাহস কি করে আসে তোদের আমার সামনে এভাবে কথা বলিস? সাহস কি করে হয়? সাহসের কি দেখছিস? তোকে শাওনের গালে একটা ঘুষি মারে। শাওন থেমে যায়। রাকিবকে তুই সম্বোধন করাতে নিশিকে ছেড়ে শাওনকে যে মারে। নিশি তখনই বলে, আচ্ছা ওয়েট, 2 মিনিট দাঁড়া, তোর সাহসে
অ্যাডভাইটার দেখাচ্ছি। নিশি তার ব্যাগ থেকে ফোন বের করে কাকে যেন ফোন করে, তারপর রাকিবের দিকে তাকিয়ে আছে। একটু দাঁড়া। আচ্ছা 2 মিনিট না 2 ঘন্টা। রাকিব থেমে যায়, মুখ দিয়ে আর কোনো কথাই বের হয় না, একদম কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। একবার নিশির দিকে তাকায়, আরেকবার শাওনের দিকে তাকায়, আর আরেকবার তাকায় সবার পেছনে দাঁড়িয়ে থাকা একটা ঢিলে ঢালা সাধারণ পোশাকে মিন্নুর হাত ধরে থাকা আবিরের দিকে। একদম চুপসে যায় রাকিব, ঠিক কি বলবে আর সে খুঁজে পাচ্ছে না। সবাই রাকিবের এমন কাচুমাচু মুখটা দেখে অবাক হয়, কারণ এরকম কখনোই হয়নি। সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে রাকিবের চোখে মুখে একটা চাপা ভয়ের ছাপ লেগে আছে, যা রাকিবের মাঝে এর আগে কেউ কোনো দিন দেখেনি। নিশি জোরে হেসে দেয়। রাকিব নিশির দিকে আর চোখে তাকিয়ে মাথাটা নিচু করে নেয়, হাত দুটো পিছনে রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। নিশি রাকিবের এমন ভাব দেখেই হেসে ফেলে। হঠাৎ গর্জে ওঠা বাঘের এমন শান্ত রূপ সবার কাছে আরও বেশি ভয়ের সৃষ্টি করে দিয়েছে, যেন এমনটা কেউ কখনোই আশা করেনি। নিশি বলে ওঠে, কি রে, হাওয়া বের হয়ে গেল? শোন, আমি কাউকে ফোন দিইনি, আমি এমনিতে বের করে কানে ধরেছিলাম, আর তাতে এরকম চুপসে গেলি। শালা লুজার, আসছিস মাস্তানি করতে? তোর মতন মাস্তানকে আমি যা ভাগ এখান থেকে। নিশির এমন কথা শুনে রাকিবের সাথে থাকা লোকজন সবাই নিশির দিকে বেশ তেড়েই আসে, কিন্তু রাকিব সাথে সাথেই সবাইকে থামিয়ে দেয়। শাওনকে যারা ধরে রেখেছে তাদেরকে ইশারায় চলে আসতে বলে। তবে রাকিবের চোখে মুখে ভয়ের পাশাপাশি রাগের পরিমাণ স্পষ্ট, যা নিশির কথাতে রাগের পরিমাণ বেড়ে গিয়েছে। কে মাস্তানি করবি না? বের কর তোর পিস্তল, বের কর দেখি। খেলনা পিস্তল নিয়ে মাস্তানি করতে আসিস কেন? নিশি কথাটা বলেই রাকিবের কোমর থেকে পিস্তল বের করে নেয়। রাকিবের সাথে থাকা লোকগুলো এমন আচরণে অবাক হয়, কারণ রাকিব নিশিকে কিছুই বলছে না। ওর সাথে থাকা লোকগুলো অবাক চোখে দেখছে রাকিবকে, আর নিশির দিকে দেখছে ক্যাম্পাসের সব ছেলে মেয়ে। নে ধর, এসব পিস্তল তোর কাছেই রাখ, আর সোজা চলে যা। ক্যাম্পাসে যেন তোকে আর কখনো কোনো মেয়ের সাথে বেয়াদবি করতে না দেখি। আর শোন, আমাকে দেখে এত ভয় পাওয়ার কিছু নেই, পাতি মাস্তান একটা। রাকিব নিশির কাছে চলে আসে, তারপর খুব আস্তে করে নিশিকে বলে, যেখানে কিং অফ দ্য রকস্টার থাকে সেখানে আমার কি কাজ? কথাটা বলেই যখন সবাই বাইকের কাছে আসতে যাবে, তখনই কয়েক গাড়ি পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। রাকিব একবার পুলিশদের দিকে তাকায়, আরেকবার সবার পেছনে শান্ত ভঙ্গিতে মিন্নুর হাত ধরে যে দাঁড়িয়ে আছে তার দিকে তাকায়। অবশ্য পুলিশ আসাতে রাকিব একটু অবাক হয়, কারণ এরকমভাবে পুলিশ কখনোই ক্যাম্পাসে আসে না, তাও আবার রাকিবের জন্য তো কখনোই না। পুলিশের গাড়ি সোজা রাকিবের সামনে এসে দাঁড়ায়। রাকিবকে পুলিশেরা বেশ ভালো করেই জানে যে রাকিব যা কিছু করুক এর প্রমাণ বা ভয়ে কেউ কোনো কথা বলে না। কিন্তু যখনই পুলিশেরা গাড়ি থামায়, নিশি আর শাওন পুলিশ অফিসারদের কাছে এসে বলে, স্যার, এই ছেলেটা ক্যাম্পাসে এসে মাস্তানি করে। কিন্তু ক্যাম্পাসটা তো ওনারই। মানে? আরে রাকিব সাহেব তো ছাত্র নেতা, কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই তিনি বিপুল ভোটে পাস করেন। তিনি এমন কিছু করতেই পারেন না। তাহলে আপনারা কেন এখানে এসেছেন? রাকিব সাহেবকে আসলে বোঝাতে এসেছি। শফিক সাহেবের মেয়েকে তিনি কি নাকি বলেছেন, ওনার মেয়েই তো ফোন দিয়ে আমাদের এনেছে, তাই আসছি। কিন্তু এখানে তো দেখি সব ঠিকঠাকই আছে। হ্যাঁ, থাকবেই তো, পাতি মাস্তান হলে তো ভয় চুপসে যাবে। ঠিক আছে যান, যেহেতু সব স্বাভাবিক তাই আজ ওকে আর আপনাদের কিছু বললাম না। নিশির কথা শুনে সাব ইন্সপেক্টর বড় বড় চোখে তাকায় ওর দিকে। খুব সাধারণ একটা মেয়ে এভাবে কথা বলছে দেখে সবাই খানিকটা ঘাবড়ে যায়। এরকম করে কেউ ছাত্রনেতা আর পুলিশদেরও বলতে পারে, সেটা সবার ধারণার বাইরে ছিল। পুলিশ অফিসার রাকিবের দিকে তাকায়, রাকিব ইশারা করে চলে যেতে। পুলিশগুলো চলে যায়। রাকিব বাইক স্টার্ট দিয়ে চলে আসতে যাবে, ঠিক তখনই নিশি বলে, ভবিষ্যতে যেন আপনাকে ক্যাম্পসে বিয়াদবিনি করতে দেখি। আর আবার বলছি, আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই।
রাকিব মুচকি হাসে, কোনো কথা না বলে আবারও ভয়ার্ত চেহারা নিয়ে বাইক চালিয়ে চলে আসে। নিশি আর সেখানে দাঁড়ায় না। নেহারা অনেকবার তাকে ডেকেছে, কিন্তু নিশি আর না দাঁড়িয়ে হন হন করে তার ক্লাসের দিকে চলে আসে। শাওন পিছনে ঘুরতেই দেখে আবির একদম সবার পেছনে দাঁড়িয়ে আছে। আবিরের দিকে তাকিয়েই নিশির দিকে তাকায়, আবার আবিরের দিকে তাকায়। কয়েকবার নিশি আর আবিরের দিকে তাকিয়ে নিশির দিকে মুখ করে মুচকি হাসতে থাকে। শাওন বুঝে যায় রাকিব চলে যাওয়ার আগে কেন মুচকি হেসেছিল। হয়তো তার কারণ আবিরই। আবির ক্যাম্পাস থেকে বের হতেই ওর সাথে থাকা প্রায় সবাই অবাক চোখে তাকিয়ে থেকে প্রশ্ন করে, কি হলো ভাই, আপনার আজকে একটা মেয়ের কাছে আপনি এইভাবে অপমান হয়ে চলে এলেন কেন? কি সমস্যা কি? এরপর কি কেউ আমাদের ভয় পাবে? চুপ কর তোরা। আমি কি একবারও বলেছি যে মেয়েটাকে ভয় পেয়ে চলে এসেছি? তাহলে সায়ন ছেলেটাকে? না, বুঝবি না। আর আজকে রাতে তোরা আমাকে কেউ ফলো করবি না। আজকে আমার একটা কাজ আছে। আচ্ছা। রাকিব চলে যায় নিজ গন্তব্যে। এদিকে ক্যাম্পাসে সবাই শাওনকে বাহবা দিতে লাগলো। নেহা আজ শাওনের কাজের জন্য বেশ ইমপ্রেসড হয়েছে। শাওনের আশেপাশে ঘেঁষার চেষ্টা করছে নেহা, কিন্তু এসব কিছু শাওনের দৃষ্টি আকর্ষণ করছে না। শাওন তাকিয়ে আছে মিন্নুর হাত ধরে চলে যাওয়া ছেলেটার দিকে। ভাইজান, জানো আমি যখন আপারে দেখতে গেছিলাম তখন প্রায় সাথে সাথে আপারে সাইরা দিছে। আমরা একলগে বাড়িতে আইছিলাম। একজন কালো কোট পরা লোক এসে পুলিশদের কি কাগজ দেখাইছিল, তারপরেই সাইরা দিছে। পুলিশগুলো আমার দিকে অবাক চোখে তাকাইছিল। আপারে নিয়া বাইরে আইসা আপনারে অনেক খুঁজছিলাম। ফুল গাছের নিচে বসতে বসতে মিন্নু কথাটা বলে। আবির একটু শব্দ করে হাসে, তারপর মিন্নুর দিকে তাকিয়ে বলে, আচ্ছা ধর আমি যদি চলে যাই কোথাও, মানে ধর আর আমার সাথে তোর কোনো রকম দেখা হবে না, তখন কি করবি? কি যে কোন ভাইজান, আপনি কেন হারাইবেন? হারাই তো তারা যারা কাছে থাকতে ভয় পাইয়া যায়। আমার আপা বলছে তাই আপনারে কইছি, আমি এসব জানি না। আবির কিছু বলে না। মিন্নুর সাথে আরো কয়েক মিনিট কথা বলে চলে যায়। হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আকাশে শ্রাবণের কালো মেঘে ছেয়ে আছে চারপাশ। কেবল ল্যাম্পপোস্টের আলোয় মাঝে মাঝে অন্ধকারচ্ছন্ন কেটে গিয়ে আলোর চাকচিক্য চোখে পড়েছে। আবির কোনো এক ল্যাম্পপোস্টের নিচে গিয়ে বসে পড়ে। চারপাশটা কেমন যেন শূন্য শূন্য লাগছে। আজ সন্ধ্যায় আবির মিন্নুদের বাড়িতে গিয়েছিল। মিন্নুর বাড়ির সবাইকে বলেছিল আবির তার আপাকে ছাড়িয়েছে। এই কারণে বাড়ির সবাই আবিরের খাতিরে ব্যস্ত হয়ে যায়। কেবল মিন্নুর আপা রেনু আবিরের সামনে আসেনি। সবার সাথে টুকটাক কথা বলে। যখন চলে আসতে যাবে তখনই আড়াল থেকে রেনু ডাক দেয় আবিরকে, আপনি একবার এদিকে আসবেন? আবির থেমে যায়। কোমল একটা কণ্ঠ তার কানে বাজতে থাকে। আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে, কেমন যেন নেশাগ্রস্ত হয়ে পড়ে। যার কণ্ঠে এত মায়া, সে নিশ্চয়ই একজন ভালো মনের মানুষ আর মায়াবতী হবে। আবির ধীর পায়ে পাশের ঘরের দিকে যায়। ছোট্ট একটি জায়গায় দুটো রুম, একটাতে মিন্নুরা থাকে, আরেকটাতে ওর আপা। আবির রুমের বাইরে দাঁড়িয়ে আছে। ভিতর থেকে রেনু বলে ওঠে, ভিতরে আসুন, কোনো সমস্যা নেই। আবির আবারও চুপ হয়ে যায়। কেবল যেন একটা মাদকতা কাজ করে সেই কণ্ঠের ওপর। আবির শান্ত ভঙ্গিতে আর অনেক বেশি উৎসাহ নিয়ে ছোট্ট একটি ঘরে প্রবেশ করে। রুমে খুব বেশি ভালো নেই, একটু 40 ওয়াটের হলদে বাতি জ্বলছে। রুমের ডান পাশের দেয়ালে অনেকগুলো হাতে আঁকা ছবি টানানো। ছবিগুলো দেখলে মনে হয় যেন জীবন্ত, কেবল এখানে টানিয়ে রাখা হয়েছে। সামনে চেয়ারে বসুন। আবির চমকে ওঠে। সেই মায়া জড়ানো কণ্ঠ। আবির সেদিকে তাকায়। একজন অল্প বয়সী একটি মেয়ে বসে আছে খাটের ওপর। কালো পোশাক পরা, মুখটা দেখা যাচ্ছে না। পিছন ঘুরে বসে আছে মেয়েটা। আবির চেয়ারে গিয়ে বসে, মেয়েটার দিকে তাকায়, বয়সটা অনুমান করতে থাকে।
আনুমানিক 18 বা 20 হবে। গায়ের গড়ন খুব বেশি পাতলা নয়, আবার মোটাও নয়। মিন্নুর মুখে আপনার অনেক কথাই শুনেছি, তাই আপনাকে আজ আসতে বলেছি। আসলে যে সবসময় আপনার কথা বলে, আপনি আমাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়েছেন, এর জন্য ধন্যবাদ দিব না, কারণ আমি জানি কেউ এমনি এমনি কিছু করে না। নিশ্চয়ই আপনার অনেক কিছু দিতে হবে। আমার কিছুই দিতে হবে না, মিন্নুকে ভালোবাসি, ছেলেটা অনেক ভালো, আপনাদের কথা সে সবসময় বলে। এটাও নিশ্চয়ই বলেছে তার আপা কি করে? না, সে বলেনি। মজা নিচ্ছেন? মজা নিতেই পারেন, আপনাদের মতো সভ্য সমাজের মানুষগুলো তো মজা নেবেই। আরও মজা নেবেন দাঁড়ান। কথাগুলো বলে বিছানায় বসা মেয়েটা আবিরের দিকে ঘোরে। আবির যা ভেবেছিল ঠিক তার থেকেও বেশি মায়াবী মিন্নুর বোন। চেহারাটা কোনো প্রকার কষ্টের ছাপ নেই, কেমন যেন হাসি হাসি মুখ, অসম্ভব মায়া। আবির কিছু বলতে যেও বলতে পারে না। রেনু আপা বলে, কেউ কখনো এমনি এমনি কিছু করে না। আমরা আপনার কাছে ঋণী, চাইলেই আপনি ঋণ শোধ করে নিতে পারেন। না না, এরকম কিছুই না, আমি তো কেবল মিন্নুকে ভালোবাসি বলে ওর জন্য এরকম করেছি। আরে দূর মিয়া, এত সাধু সাদার কিছু নেই। জলদি আপনার ঋণ পরিশোধ করে নিন। আজ অনেক দিন আমাকে কেউ স্পর্শ করেনি, জলদি শুরু করেন। এত ভনিতা ভালো লাগে না। মিন্নুর সাথে মিশে এত কিছু করেছেন, ভাবছেন আমরা খুশি হব? হ্যাঁ, খুশিই তো হয়েছি। আর খুশি হয়ে আপনার জন্য নিজেকে তৈরি করেছি সন্ধ্যা থেকে। এর জন্য টাকা লাগবে না। আমাকে যে ছাড়িয়েছেন এটার জন্য ফ্রি। আসুন আসুন, বাইরে বৃষ্টি শুরু হবে, কেউ জানবে না। চাইলেই সারা রাত আপনার ঋণ পরিশোধ করে নিতে পারবেন আমার সাথে থেকে, যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারেন। আপনাদের হিসেব আমি বেশ ভালো করেই বুঝি। আসেন তো মিয়া। আবির বোকার মতো তাকিয়ে থাকে রেনুর দিকে। কয়েক মুহূর্তেও আগে এই মেয়েটাকে নিয়ে আবির কত কিছুই না মনে করেছিল, কিন্তু এরকমভাবে রেনু বলতে পারে কথা আবির বুঝতেই পারেনি। অবশ্য রেনুর দোষটাও বা কোথায়? রেনুর সাথে হয়তো সবাই পাওয়া না নিয়েই এরকম করে। দুনিয়াতে কেউ তা কারোর জন্য না। কেউ না খেয়ে থাকলে কেউ নিজের টাকা খরচ করে খেতে দেবে না। আর এক্ষেত্রে তো আবির কোনো কারণ ছাড়াই মিন্নুদের উপকার করেছে। আবির কিছু বলতে যাবে, তখনই রেনু বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে। আবির রেনুর দিকে তাকায়। মেয়েটাকে তার কাছে যেন মায়াবী কোনো ফুটন্ত তাজা ফুলের মতো লাগছে। রেনুর এমন কথাতে আবির অনেকখানি অবাক হয়। আবির ঠিক কি বলবে বুঝে উঠতে পারে না। মিন্নুর সাথে তার সখ্যতা গড়ে উঠেছে রেনু আপাকে উপভোগ করার জন্য না, রেনুকে সে তার বোনের মতোই দেখে এসেছে। কি হলো, আসুন শুরু করেন। রেনু আবিরের খুব কাছে চলে আসে। আবির আর সহ্য করতে পারে না, চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রেনুর গালে কষে একটা চড় মারে। রেনু অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বলে, নারী দেহের প্রতি লোভ থাকলে আপনার আগে আরও অনেক মেয়েদেরকেই নিজের ইচ্ছে মতো বিছানায় নিয়ে নিজের প্রশান্তি মেটাতাম। নারী মানে একজন পরিচারক, নারীরাই পারে অনেক কিছু বদলে দিতে, আর সেই নারীকেই আমরা বিভিন্ন নামে ডাকি। কেউ বলি বেশ্যা, কেউ বলি পতিতা। তবে সমাজে যারা পতিতা হয় তারা এমনি এমনি হয় না। আপনি যেমন হয়েছেন পরিবারের জন্য, তবে এটা বিশ্বাস করুন আমি কেবল কিছু পাওয়ার জন্য এসব করিনি। মিন্নুকে ভালোবাসি, আর আপনাদের পরিবারকেও। ভালো থাকবেন, আর কখনো আপনাদের উপকার করব না, আসবো না। আবির রুম থেকে বের হয়। রুম থেকে বের হতেই দেখে মিন্নু দাঁড়িয়ে আছে। মিন্নুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে হন হন করে চলে আসে ও। হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আকাশে শ্রাবণের কালো মেঘ ছেয়ে আছে চারপাশ। কেবল ল্যাম্পপোস্টের আলোয় মাঝে মাঝে অন্ধকারাচ্ছন্ন কেটে গিয়ে আলোর চাকচিক্য চোখে পড়েছে। আবির কোনো এক ল্যাম্পপোস্টের দিকে গিয়ে বসে পড়ে। চারপাশটা কেবল যেন শূন্য শূন্য লাগছে। আবির বসা থেকে উঠে দাঁড়াতে যাবে, তখনই কালো রঙের একটি গাড়ি আবিরের সামনে এসে দাঁড়ায়। বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে তার গতিমান প্রবাহ বাড়িয়ে দিচ্ছে। আবির গাড়িটার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হতে পারে গাড়িতে। শফিক সাহেবের গাড়ি তো নয় এটা, তবে এটা কি হতে পারে? আবির মনে মনে কথাগুলো বলছে, তখনই গাড়ির দরজা খুলে বড় কালো টুপি পরে, মুখে মাস্ক, গায়ে কালো পোশাক পরে আবিরের সামনে এসে দাঁড়ায়। আবিরের চিন্তার ছাপ মুখ থেকে দূর হয়।
কারণ এরকমভাবে কেবল আবিরের পরিচিতরাই আসে, কিন্তু আবিরের সামনে এইভাবে আসাটা আবির বুঝতে পারছে না, কারণ সে ঢাকাতে আছে। এটা কেবল সে ছাড়া আর কারো জানার কথা না। কেমন আছিস নিলয়? আবির বসা থেকে উঠে দাঁড়ায়, প্রচণ্ড রকম অবাক হয় ও থতমত খেয়ে খানিকটা সময় সামনে দাঁড়িয়ে থাকা মাস্কে মুখ ঢাকা আগন্তুকের দিকে তাকিয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কণ্ঠটা আবিরের বেশ চেনা। আবির বসে পড়ে। মাস্ক পরা ছেলেটা আবিরের পাশে গিয়ে বসে। কিরে, কিছু বলছিস না কেন? কেমন আছিস? আবির ছেলেটার দিকে তাকায়। ছেলেটা মুখ থেকে মাস্কটা খোলে। ল্যাম্পপোস্টের আলোয় ঝড়ঝড় বৃষ্টি প্রবণের তাড়নায় লোকটাকে দেখে আবির অনেকটা অবাক হয়। আবির কি কেউ চিনতে পারবে? আবির তা একদমই বুঝতে পারেনি। পাশে বসে থাকা রাকিবের দিকে হা হয়ে তাকায় আবির। মনে পড়ে রাকিবের সাথে কাটানো সেই সময়ের কথা। রাকিব বলে, কিরে, আগের থেকে বেশি চুপচাপ হয়ে গেছিস? মাস্তানি ছাড়বি বলে সব কিছু ছেড়ে ছুড়ে এখানে চলে এসেছিস, কিন্তু আমি জানি নিলয় কখনো মাস্তানি ছাড়তে পারবে না। এখানে আসার পেছনে কারণ আছে। কেন এসেছিস? তোর জন্য কতগুলো অপমান সহ্য করছি আজ জানিস? তুই এখান থেকে চলে যা, ঢাকা সিটি আমার। তুই তো বলেছিলি যেমন খুশি সে এখানে থাকলে কেবল গ্যাংটা সবার সামনে অজানা রাখতে। তোর থেকে চলে এসে আমি নিজের মতো করে নিজেকে তৈরি করছি। আবার তুই এসছিস। আমি জানি তুই রাফিয়ানিতে সেরা, কিন্তু রাকিবকে থামিয়ে আবির একটু শব্দ করে হাসে। রাকিব আবিরের দিকে তাকায়। আবির বসা থেকে উঠে দাঁড়িয়ে রাকিবের হাত থেকে মাস্কটা নিয়ে নেয়। তারপর শান্ত ভঙ্গিতে বলে, পিস্তলটা তোর গায়ের সব কাপড়গুলো দে আর নেহার পিছু ছেড়ে দে। আবিরের কথা মতো কোমর থেকে পিস্তলটা নিয়ে দিয়ে দেয় রাকিব। আবির মাস্কটা পরে নেয়, কোমরে পিস্তল গুজে পকেট থেকে ফোন বের করে কয়েক পা এগিয়ে আসে। আরে একটা ড্রেস গাড়িতে রাখা আছে, আর নেয়ার পিছু যদি না ছাড়ি? হি হি হি, বাসায় চলে যা। জানিসই তো রাগ করতে ভালো লাগে না। রাগের কারণেই সম্পর্ক নষ্ট হয়। আর ভালো করে জানিস রাকিব আমি রেগে গেলে কি হতে পারে। যেটা বললাম সেটা কর। আবির আর দাঁড়ায় না। রাকিবের গাড়ির দরজা হালকা খোলাই ছিল। রাকিবের গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় আবির। রাকিব ল্যাম্পপোস্টের নিচে বসে বোকার মতো তাকিয়ে থাকে আবিরের চলে যাওয়ার দিকে। রাকিব মনে মনে আবিরকে অনেক কিছু বলতে থাকে, কিন্তু সেসব কথার কোনো শব্দ নেই, কেবল নীরবতায় ছেয়ে আছে। চারপাশ অন্ধকার। দূরে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। আবির কিছুটা দূরে রাকিবের গাড়িটা ব্রেক করে। তখনও ঝুমঝুমিয়ে বৃষ্টি নামছে। চারপাশ বৃষ্টির ধোঁয়াশাতে ঢেকে আছে। আবির গাড়ি থেকে নামে। চারজন লোক দাঁড়িয়ে আছে দুটো গাড়ির সামনে। সেই চারজন লোকের গায়ে রাকিবের মতো ড্রেস আপ। চারজন লোকের মুখে মাস্কও আছে। চারজন ছেলের সামনে তিনজন লোক হাঁটু মাটিতে লাগিয়ে হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় বসে আছে, মুখের উপর কালো কাপড় বাঁধা। আবির ধীর পায়ে এগিয়ে আসে ওদের কাছে। খুব কাছে আসতেই কোনো একজন ছেলে একটি চেয়ার এনে আবিরের সামনে রাখে। আবির শান্ত ভঙ্গিতে চেয়ারে বসে কোমর থেকে পিস্তল বের করে। ভাইয়া, মোহন শেখ, জামির হায়দার আর নাসির মোল্লা তিনজন পুলিশদেরকে তুলে এনেছি তোমার প্ল্যান মতো। মিন্নুকে মোহন শেখ পিঠে লাথি মেরেছিল। জামির হায়দার রেনুকে অনেক মেরেছিল আর বাজে কথাও বলেছিল। মিন্নুকে নাসির মোল্লা তার বোনকে দেখতেই যেতে দিল না। এদেরকে মুহূর্ত আছে কপালে গুলি করে মেরে দেয়। আবির ইশারা করে। আশরাফ সিগারেটের প্যাকেট ছুঁড়ে দেয় আবিরের দিকে। আবির সিগারেট জ্বালায়। কয়েকবার সিগারেটে টান দিয়ে আবারও ইশারা করে ওদের মুখের উপর থেকে কাপড়গুলো সরাতে বলে। আবিরের কথা মতো কাপড় সরায়। তিনজন পুলিশ অফিসার আবিরের সামনে বসে আছে। কে কে তোমরা? এভাবে কেন আমাদের তুলে এনেছো? জানো তোমাদের কি করতে পারি? আমাদের ছেড়ে দাও, না হলে তোমাদের কপালে অনেক খারাপ আছে। নাসির মোল্লা কিছু বলতে যাবে, তখনই আবির পিস্তল সোজা করে ট্রিগারে চাপ দেয়। নাসির মোল্লার ডান হাতের উপরে যে গুলিটা লাগে। নাসির মোল্লা চিৎকার করে কাঁদতে থাকে। রক্তের গতিবেগ বেড়ে যেয়ে পানির সাথে মিশে যায়।
আমাদের ছেড়ে দিন, আমরা কি করেছি, আমাদের মারবেন না। আবির কোনো কথা শোনে না, সবার দিকে পিস্তল তাক করে ট্রিগারে চাপ দেয়। একে একে কারোর কাঁধে, কারোর পায়ে গুলি লাগে। সবাই যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকে। ক্ষতের যন্ত্রণা তীব্র থেকে তীব্র হয়, শেষে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। তিনজন পুলিশ বৃষ্টির পানির অপ্রতিরোধে পড়ে আছে। আশরাফ এগিয়ে আসে আবিরের দিকে। আবির মুখের উপর থেকে মাস্ক আর লম্বা টুপিটা খোলে, সাথে সাথে সবাই সবার মাস্ক খুলে নেয়। আবিরের দিকে আশরাফ তাকিয়ে বলে, ভাইয়া বুঝতে পারছি না এদেরকে কেন না পেরে এইভাবে রেখে দিলে। আর তাছাড়া সেদিন বলেছিলে আর মাস্তানি করবে না, তাও আবার এত কিছু করলে। তোমার প্ল্যান মতো সব কিছু করলাম, কিছুই বুঝতে পারছি না। এত কিছু তোদের বুঝতে হবে না। মা কেমন আছে? আন্টি রোজ তোমাকে খোঁজে। আচ্ছা যা, চলে যা। আমি না ডাকা অবধি তোরা যেন সিটিতে একদমই পা রাখবি না। আর শাওনের সাথে যোগাযোগ কম রাখবি, সে আমার সাথেই আছে। আর এই তিনজনকে থানার সামনে রেখে আসবি। আবির আর কিছু বলে না, বসা থেকে উঠে চলে আসে। আশরাফ, সায়ান আর হাসান আর মেহেদিও চলে আসে সেখান থেকে। রাকিবের গাড়িটা রাকিবের বাড়ির সামনে পার্ক করে আবির চলে আসে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। নেহা ছাদের এক কোণে দাঁড়িয়ে হাত ছড়িয়ে বৃষ্টিতে ভিজছে। গায়ে সাদা রঙের ড্রেস আপ, চুলগুলো তার ঘন কালো। আজ অনেকদিন পর নেহা ছাদে এসে বৃষ্টিতে ভিজছে, কারণ আবিরের জন্য নেহা ঠিক মতো ছাদে আসে না। রাস্তার দিকে তাকিয়ে বৃষ্টিতে ভিজছে আর আজকে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করছে। বারবার নিজেই বিড়বিড় করে বলছে, ইস, আজ যদি শাওন না থাকতো তাহলে কি যে হতো। নেহা অনেকবার শাওনের কথা ভেবেছে, এমনটা না যে সে শাওনের কথা ভাবে, তবে আজ অজান্তেই শাওন আর আজকের ঘটনাটা বেশি মনে পড়ছে নেহার। রাস্তার দিকে তাকিয়ে খেয়াল করে কেউ একজন ভিজতে ভিজতে ঘরে বাড়ির ভিতরে প্রবেশ করছে। নেহা ভালো করে তাকিয়ে দেখে এটা আবির, তবে অন্য দিনের মতো খ্যাত লাগছে না তার। আজকে পোশাকে যেন এক ধরনের স্মার্টনেস ছড়িয়ে পড়েছে। নেহা ভালো করে তাকায়, আবিরকে আজ দেখতে অন্য রকমই লাগছে। ঠিক তখনই নেহা দেখে তার বাবা শফিক আহমেদ একটা ছাতা নিয়ে এগিয়ে যায় আবিরের দিকে। নেহা অবাক হয়েই তাকায়, কারণ শহরের টপ প্রভাবশালী লোকদের মধ্যে সেরা 5 নম্বরে। কিন্তু তবুও তিনি সামান্য একটা ছেলের জন্য এরকম বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এগিয়ে আসাটা নেহার মনে অনেকগুলো প্রশ্ন তৈরি করে দেয়। কে ছেলেটা? কেবল বাবাকে বাঁচিয়েছে বলে এত কিছু তার জন্য করছে, কারণটা কি? সত্যি কি আমরা যা দেখছি সেটাই ঠিক, নাকি এর পেছনে অন্য কিছু আছে? বাবাকে খুব করে জিজ্ঞাসা করতে হবে। আবির ভিতরে প্রবেশ করে, সিঁড়ি ভেঙে উপরের দিকে যেতে থাকে। চিলেকোঠার কাছাকাছি আসতেই দেখা যায় যে আবির ভিতরে প্রবেশ করে। সিঁড়ি ভেঙে উপরের দিকে যেতে থাকে। চিলেকোঠার কাছাকাছি আসতেই দেখা হয়ে যায় নেহার সাথে। নেহা নিচের দিকে নামছে, আবির নেহার দিকে তাকায় না। নেহা আর চোখে আবিরের দিকে তাকায়। নেহা স্পষ্ট খেয়াল করে আবির তার দিকে একবারও তাকায়নি। মনে মনে বলে, কিরে চান্দু, পাশ দিয়ে বৃষ্টিতে ভেজা সুন্দরী মেয়ে যাচ্ছে, তাকাচ্ছ না কেন? কি ভাব রে চান্দুটার? নিলয় ছাদে আসে, বাইরে থেকে ছাদের দরজা লাগিয়ে দেয়। বৃষ্টির মধ্যে থপ করে বসে পড়ে। বৃষ্টির পানি আবিরের পুরো শরীরটা ঠান্ডা করে দিলেও ভিতরটা কেমন যেন অস্থির করে দিয়েছে। মায়ের কথা খুব মনে পড়ছে ওর। মায়ের কথার কারণেই সে পুলিশ অফিসারদের মারেনি, না হলে ওদের নিঃশ্বাসটা আজই শেষ হতো। আবির আকাশের দিকে তাকায়, বৃষ্টির ফোঁটা ওর চোখে মুখে এসে পড়তে থাকে। চোখটা বন্ধ করে ও। মিন্নু আর তার বোনের মুখটা চোখের সামনে ভাসতে থাকে। রেনুর কথাগুলো আবারও মনে করতেই বুকটা কেমন ছ্যাদ করে ওঠে। সে চাইলেই পুরো শহরে অনেক কিছুই করতে পারে, কিন্তু সবকিছু যেন আজ অন্যরকম। অবশ্য এরকমটা হচ্ছে তার শান্তশিষ্ট স্বভাবের কারণেই। না, আর মাস্তানি একদমই প্রকাশ করব না। রাকিব কি চাই, সে কেন আজ এভাবে কথা বলল? আবির অনেক কিছুই ভাবছে। হয়তো বৃষ্টির ফোঁটায় সেই ভাবানুবাদগুলো স্রোতের মতো যদি একেবারে চলে যেত, তাহলে থাকতো না আর কোনো দীর্ঘ নিঃশ্বাস। নেহা আজ অনেক সকালে ছাদে আসে। ছাদে আসতেই বড়সড় অবাক হয়। ছাদের কোণাতে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আবির, ভেজা কাপড় গায়ে।
চেহারাটা অন্য দিনের থেকে আজ একটু বেশি অন্যরকম লাগছে নেহার কাছে। কাপড়গুলো অন্য দিনের মতো একদমই আলাদা। নেহা কিছুক্ষণ অবাক চোখেই তাকিয়ে আছে আবিরের দিকে। এই ছেলে এখানে বসে আছেন কেন? আবির তড়িঘড়ি করে বসা থেকে উঠে বসে, সামনে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। আবির কোনো কথা না বলে চলে যেতে চাই, তখনই নেহা বলে, এই যে শুনুন, আপনি কে বলুন তো? কাল সারা রাত এই প্রশ্নটা নিজের কাছে করেছি, চাইলে আব্বুর কাছেও করতে পারতাম, কিন্তু তিনি কোনো উত্তর দিত না। তাই সত্যি করে বলেন কে আপনি? মানে ঠিক বুঝলাম না। কাল রাতে দেখেছি আমার আব্বু, যে কিনা মোস্ট ধনীদের মধ্যে একজন, সে কিনা আপনার জন্য নিজে ভিজে আপনার মাথায় ছাতা ধরেছে। আপনার ড্রেস আপ অন্য দিনের মতো না। আপনার ব্যাপারে আমার আব্বু একটু বেশি ভাবছে। কারণটা কি? ও আসলে উনি একবার আমাদের গ্রামে গিয়েছিলেন, আর সেখান থেকে ওনার সাথে আমার পরিচয়। তাই আমার বিশ্বাস হয় না। আর আপনার কথা শুনে তো মোটেই মনে হয় না আপনি গ্রামে থাকেন। আবির কিছু বলে না। নেহার সামনে থেকে চলে আসেও রুমে এসে দরজা লাগিয়ে নিজেই নিজেকে ঝাড়ি দেয়। কি করবে সে বুঝে উঠতে পারছে না। তবে আপাতত ভার্সিটিতে তার যেতে হবে। ভার্সিটিতে যাওয়ার প্রস্তুতি নেয় ও। মাথাটা নিচু করে ভার্সিটিতে আসে আবির। কোনো দিকে ওর নজর নেই। ঠিক তখনই শুনতে পায়, ভাইজান। আবির চোখ তুলে তাকায়। মিন্নু সামনে দাঁড়িয়ে আছে। মিন্নুর দিকে তাকিয়ে মুচকি হাসে ও। আবির বলে, কেমন আছিস? ভালো না ভাইজান। আফা আমার লগে আর কথা বলে না। কেন? জানি না, ঘর থেকে বাইর হয় না, চুপচাপ থাকে। আগের মতো সকালে আর যায় না, রাতেও ফেরে না, বাড়িতেই থাকে। ও আচ্ছা। আবিরের রেনুর কথা মনে পড়ে যায়। সেদিন রাতের ঘটনাগুলোও খুব মনে পড়ে ওর। লম্বা একটা শ্বাস নিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতেই হালকাভাবে কারোর সাথে ধাক্কা খায় আবির। ঠিকমতো তাকিয়ে দেখে সামনে সে বোরখাওয়ালি দাঁড়িয়ে আছে। আবিরের দিকে কেমন যেন দৃষ্টিতে চেয়ে আছে নিশি। সরি, আমি আসলে আপনাকে দেখতে পাইনি। চোখে তো চশমা আছে, তবুও অন্ধ? সত্যি আমি জানি। আচ্ছা একটা প্রশ্ন করি আপনাকে। জি করুন। আপনি কি নিলয়কে চেনেন? আবির একটু কেসে ওঠে। কেমন যেন ঘাম ঘাম অনুভব হয় পুরো শরীরে। উত্তেজনা আর অচেনা একটা ভয় পুরো শরীরের লোমগুলোকে দাঁড় করিয়ে দেয়। আবির কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে, জি। কোন মুভির নায়ক একটু বলবেন? তাহলে চিনতাম হয়তো। নিলয় কোনো মুভি নায়ক না, ও আসলে। নিশি থেমে যায়। আবিরের দিকে ভালো করে লক্ষ্য করে। আবিরকে সে কথাটা বলবে কিনা কয়েকবার ভাবে। নিশিরও কেমন যেন একটা অচেনা ভয়ে সে ভর করেছে। দুজনেই মনে মনে অনেক কথা বলছে। আবির মনে মনে বলছে, এই মেয়েটা কেন আমাকে নিলয়ের কথা বলল? কে ও? আর নিলয়কে চেনে কিভাবে? নিশি আবিরের দিকে তাকিয়ে ভাবছে, না না, ছেলেটাকে নিলয়ের ব্যাপারে কিছু বলা যাবে না, তাহলে হয়তো সন্দেহ করবে আমি কোনো তাকে নিলয়ের কথা বলছি। আর আমি তাকে সেটাও সন্দেহ করতে পারি না, কথাটা ঘোরাতে হবে। কি হলো, চুপ কেন? উনি কি কোনো সুপারস্টার? না আসলে আপনার নামটা এখন জানা হলো না। আমার নাম তো আপনাকে বলা হয়নি। আমি নিশি। আমি আবির, গ্রাম থেকে এসেছি। গ্রাম? আমিও গ্রাম থেকে এসেছি। ও এখন বলুন নিলয়। আসলে অনেকদিন আগে একটা ম্যাগাজিনে বের হয়েছে নিলয় দ্য রকস্টার নামে। সেখানে অনেক কিছু লেখা ছিল নিলয়কে নিয়ে। নিলয় হলো একজন মাস্তান, যাকে বলা হয় মাস্তানি অফ দ্য কিং। দেখতে খুবই সাধারণ একজন নম্র ভদ্র ব্যাপার। সবথেকে বড় কথা, ও অনেক বুদ্ধিমান। ঠিক সিনেমার মতো দেশের সব পুলিশ সিআইডি ওর পিছনে পড়ে আছে, কিন্তু তাকে এ অবধি তার লোকচার কেউ দেখেনি। ম্যাগাজিনে নিলয়কে নিয়ে লেখা হয়েছিল, কারণ নিলয় কেবল কারণ ছাড়া মাস্তানি প্রকাশ করে না। তবুও সে ভয়ঙ্কর, কেউ তাকে ধরতে পারে না। অথচ আন্ডারওয়ার্ল্ড খাটে সবার উপরে নিলয় নামটা বারবার আসে। এই কারণেই তাকে নিয়ে ম্যাগাজিন বের হয়। আর আমি হচ্ছে বই পাকা, যে কোনো ধরনের বই পড়তে ভালো লাগে। আর নিলয় লেখা ম্যাগাজিনটা আমার কাছে পড়া সবচেয়ে বেস্ট লেখা ছিল। আর আমি ওই নিলয় নিয়ে কল্পনা করতে, জানেন, ওর দাঁড়ানো স্টাইল, হাঁটার স্টাইল আমি কল্পনাতে রাখি। আবির আর নিশি একটা বেঞ্চে বসে গল্প করছে। আবির এতক্ষণ হা হয়ে নিশির কাছ থেকে নিলয়ের গল্প শুনছে। আবির ঠিক কি বলবে আপাতত ভাবতে পারছে না, তবে একটু মুচকি হেসে বলে, ওহ ইন্টারেস্টিং তো। আসলে কখনো নিলয় কে কি করে এসব কোনোদিন জানি নাই।
জানবেন কি করে, থাকেন তো গ্রামে। তা কেন আমাকে নিলয়ের কথা বললেন? আসলে আপনার দাঁড়ানোর স্টাইল আর নীলয়ের স্টাইল একদম সেম। আপনার সিক্স প্যাক বডির সাথে নীলয়ের বডির সব কিছুই মেল। ওয়েট দেখাচ্ছি। আবির আবারও কেসে ওঠে, নিজেকে আবারও ঝাড়ি দেয়। সব কিছু যেন প্ল্যানের বাইরে চলে যাচ্ছে। এক মুহূর্ত মনে হয় যেন আবির সব তাল গোল পাকিয়ে ফেলেছে, আবার মনে হয় যেন না, সব ঠিক দিকে এগিয়ে যাচ্ছে। আবির চুপচাপ বসে আছে নিশির দিকে তাকিয়ে। নিশি ওর ব্যাগ থেকে কয়েকটা বই বের করে আবির ডাক দিয়ে বলে, মিস্টার আবির সাহেব, এই যে দেখুন, নীলয় নিয়ে লেখা 2টা ম্যাগাজিন। আবি নিশির হাতের দিকে তাকায়। চকচকা দুটো ম্যাগাজিনের কভারের দিকে তাকিয়ে আছে। কালো পোশাক, মাথায় কালো লম্বা টুপি, মুখে মাস্ক, হাতে একটা পিস্তল ও পেছনে কয়েকজন ছেলে ডান আর বাম পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সবার সামনে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে একটি ছেলে। বোঝাই যাচ্ছে এটা নিলয়। প্রথম ম্যাগাজিনের শিরোনাম নিলয় দা রকস্টার, পরেরটার শিরোনাম নিলয় দা রাফিয়ান। আবির চমকে ওঠে। নিশির কাছে বইগুলো দেখে কেমন যেন ঘাবড়ে যায়। দ্বিতীয় ম্যাগাজিনের কভার পেজটাতে ঘোস্ট রাইডার মুভির মতো নিলয়ের হাতে একটি বড় কড়া ছুরি, যা আগুনে জ্বলছে। শিরোনামের সাথে কভার পেজটা দারুণ মানিয়েছে। আবির মাথা চুলকিয়ে বলে, এটাই কি মাস্তানি নিলয়ের লেখা ম্যাগাজিন? হ্যাঁ, আপনি এগুলো নিয়ে আজকেই পড়বেন। ইন্টারেস্টিং অনেক বিষয় আছে যা আপনাকে চমকে দেবে। আর আপনি রাফিয়ান মানে নিলয়কে খোঁজার জন্য পড়ে যাবেন। আপনি কি তবে নিলয়কে খুঁজতে এখানে এসেছেন? নিশি কেসে ওঠে। আবিরের দিকে সরু চোখে তাকিয়ে মুচকি হাসি দেয়। আবির মনে মনে অনেক কিছুই ভাবছে ম্যাগাজিন দেখে, তাই নিশির কাশির শব্দ আর হাসির মানেটা ঠিক মেলাতে পারছে না। নিশি একটু নিজেকে সামলে নিয়ে বলে, আরে সেরকম কিছু না, আসলে এত ইন্টারেস্টিং বিষয় আছে যা পড়ার পর নিলয়ের সাথে আপনি দেখা করার জন্য পাগল হয়ে যাবেন। না বাবা, দরকার নেই। মারামারি, মাস্তান এসব আমার ভয় করে খুব। তা জানিস, সেদিন রাকিবকে যখন আপনার মোটামুটি ছাড়তেছিলাম তখন সবাই ভয়ে চুপসে ছিল। আপনার মুখটাও দেখেছিলাম দূরে, ওই বাদামি বিক্রি করা ওই ছেলেটার সাথে দাঁড়িয়েছিলেন। আবির একটু হাসলো। নিশি জানে আবিরের হাসির মানে কি। সেদিনের লজ্জা ঢাকতে আবির শুকনো এক হাসি দেয়। নিশি এটাই ভাবছে। আবির বিড়বিড় করে বলে, শেরকে চিনতে তার গর্জনের দরকার হয় না। নিশি সাথে সাথেই বলে, কিছু বললেন? না মানে বলছি যে ম্যাগাজিনগুলো কি নিতে পারি? অবশ্যই না, আগে আমি নেব। দুজনেই চমকে যায়। পিছনে তাকিয়ে দেখে নেহা আর তার সব বন্ধু বান্ধবীরাও দাঁড়িয়ে আছে। আর যে কথাটা বলে উঠেছে সে হলো নেহা। আবির সবাইকে দেখে উঠে দাঁড়িয়ে চলে আসতে যাবে, তখনই নিশি তার হাত ধরে বসিয়ে দেয়। আবির কোনো কথা বলে না। নেহা আবারও বলে ওঠে, এক্সকিউজ মি নিশি, তোমাকে ধন্যবাদ। কাল যদি তোমরা না থাকতে তাহলে অনেক সমস্যায় পড়তে হতো। আরে কোনো ব্যাপার না। কিন্তু একটা জিনিস মাথায় আসছে না, গ্রাম থেকে আসছো কিন্তু তোমার কথা শুনে তো মনে হয় না। আর তাছাড়া এমনভাবে রাকিবের সাথে কথা বলছিলে যেন অনেক ভালোভাবেই চেনো তুমি। সত্যি ইন্টারেস্টিং। নিশি উঠে দাঁড়ায়। কেমন যেন শুকনো চোখে সবার দিকে তাকিয়ে নিশির হাতের ম্যাগাজিনগুলো দিয়ে চলে আসতে চাই, তখনই আবির নিশিকে থামায়। নিশি বোকার মতো তাকিয়ে থাকে। শিহাব এসে আবিরের কাঁধে হাত রাখে। আবির একটু ঘুরে তাকিয়ে কাঁধ থেকে হাত সরিয়ে চলে আসবে। সে সময় শিহাব আবারও আবিরের কাঁধে হাত দিয়ে টান দেয়। কোথায় যাচ্ছিস? শুনলাম তোর নাকি বেশ খাতির করা হচ্ছে। নেহার বাবা তোর জন্য রাত জেগে ছাতা নিয়ে বসে থাকে, নতুন ড্রেস আপ পরেছিস, কি ব্যাপার? আবির নেহার দিকে তাকায়। নেহার চোখ মুখ স্পষ্ট বলে দিচ্ছে এরা আজ হয়তো অনেক কিছুই জোরপূর্বক আবিরের সাথে করবে। না মানে আসলে কি বল শালা, নিজেকে কি ভাবছিস? শোন, তোর মতো ছেলেকে চেনা অতি সহজ। ভাবছিস শফিক সাহেবের বড়লোক, তার একটা মেয়েও আছে, ভাবছিস তাকে পটিয়ে সব কিছু হাতিয়ে নেওয়ার ধান্দা করিস? শোন, চাইলে রাকিব ভাইকে টাকা দিয়ে তোকে 2 মিনিটের উপরে পাঠাতে আমার সময় লাগবে না, বুঝলি? আর জানিসই তো রাকিব ভাই তোর মতো বাচ্চাকে মারার পর জেলেও যাবে না,
তাই শোন, যা বলছি চুপচাপ ভদ্র ছেলের মতো মেনে নিবি। মেহেদের বাড়ি থেকে সোজা চলে যাবি, ভার্সিটিতেও তোকে যেন না দেখি, বুঝেছিস? আবির কিছু বলে না, মাথাটা নিচু করে চলে আসতে যাবে তখনই নিশি এসে আবিরের পাশে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার শিয়াব, তুমি কেন ওর সাথে এইভাবে কথা বলছো? ছেলেটা কত ভালো, তোমাদের সাথে কি কখনো ঝামেলা করেছে? দেখো না, তোমরা কিছু বললেই সে চুপ করে শোনে, কোনো প্রতিবাদও করে না। আর বাসায় চলো, খালামণি বলছি তুমি ভার্সিটিতে কী সব করে বেড়াও। দেখো নিশি, এসব আমার ভালো লাগে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। যদি না শুনি তোমার কথা? ভেবে বলছি তো, কথা না হলে কিন্তু অনেক কিছুই হয়ে যাবে। নিশি একটু শব্দ করে হাসে। শিয়াব এই হাসির মানে বুঝতে পারে না, তবে ঠিকই শিয়াবের চোখে মুখে রাগের বিশাল ছায়া এসে পড়েছে, যা হয়তো ধ্বংস হতে পারে অনেক কিছুই। আবির ওদের থেকে চলে এসে রঙ্গন ফুল গাছের নিচে গিয়ে বসে। একটু পর মিন্নু এসে বসে আবিরের পাশে। ভাইজান, আপনার কি হয়েছে? আমার লগে কথা কন না কেন? আফাও আমার সাথে কথা বলছে না। আপনি যখন চইলা আইছিলেন, আমি আফার ঘরে যাইয়া দেখছিলাম আফা কাঁদতেছিল। আফারে জিজ্ঞাসিলাম, কেন কাঁদছো আপা? আপা আমার জড়ায় ধইরা কইছিল, তোর ভাইজান অনেক ভালো রে। ভাইজান, সবাই কেন আমার সাথে কথা বলছে না? আবির মিন্নুর দিকে তাকায়। মিন্নুর চোখে মুখে বিষাদের অশ্রু বেয়ে পড়েছে। আবির মিন্নুর মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর বলে, তোর আপাও অনেক ভালো, আপাকে দেখে রাখিস আর বলিস বাইরে না যেতে। আর তোমরা কি ফ্রেন্ড? আবির ঘুরে তাকায়, পেছনে তাকিয়ে দেখে নিশি এসে দাঁড়িয়েছে। নিশির দিকে তাকিয়ে আবির চুপ হয়ে যায়। মিন্নু বলে, না, আসলে ভাইজান আমি অনেক ভালোবাসি, আর উনিও আমারে ভালোবাসে। আমার আপরে তো ভাইজান জেল থেকে ছাড়াই আনছিল। মানে? আহ মিন্নু। মিন্নু এবার চুপ হয়ে যায়। নিশি এসে ওদের পাশে বসে, তারপর বলে, আচ্ছা, আমাকে কি তোমরা বন্ধু বানাবে? হ্যাঁ, বন্ধু হইলে ভালা হইতে হইব। আমিও বলো। ওরা তিনজন হাসতে থাকে। আবির নিশির দিকে তাকায়, মুখটা বোরখাতে ঢাকা নেই, দাঁতগুলো চিকন। মিষ্টি হাসি ওর গোল গাল মুখে বেশ মানিয়েছে। তিনজন বসে বসে গল্প করছে আর হাসছে। ওদিকে নেহা, আমরা কি তুমি বলতে পারি? নিশির এমন কথা শুনে আবির তাকায় ওর দিকে। কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে শুকনো এক হাসি দেয় আবির। নিশি আবার বলে, আসলে আমরা সেম ক্লাস, তাই ভাবলাম তুমি করে বলি। আবির সম্মতি জানায়। দুজনে মিন্নুর সাথে বসে গল্প করে। ঠিক তখনই শুনতে পায় বাইকে বিকট শব্দ। অনেকগুলো বাইক ক্যাম্পাসে এসে গোল করে ঘুরতে থাকে। আবির সেদিকে তাকায়। রাকিবের মুখটা ওর চোখের সামনে ভাসে। নিশিও দেখে রাকিব আবারও এসেছে। রাকিব বাইকটা নেহার সামনে এসে থামায়। ছেলেটা আবার এসেছে, ওকে তো আমি। নিশি বসা থেকে উঠে দাঁড়ায়। আবির ওকে থামিয়ে বলে, কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? দেখছো না, তুমি সেই মাস্টারটা আবার আছে, সেদিন শিক্ষা হয়নি, আজ ওকে বোঝাবে মাস্টারি করার ফল কি। আরে কি বলছো এসব নিশি? তুমি তো গ্রাম থেকে এসেছো, আর ছেলেটা এখানকার লোকাল, তাহলে কেন শুধু শুধু যেচে পড়ে ওর সাথে ঝামেলা বাঁধাবে? ঝামেলা করবে? ওর মতো সাহস নেই, চেনে না আমি কে। কে তুমি? নিশি চুপ হয়ে যায়। আবিরের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসে, যার অর্থ বোকা বোকা হাসি। আবির ব্রুকুচকে তাকিয়ে বলে, বলো কে তুমি? আবির, আমাকে প্রমিস কর কাউকে কিছু বলবে না। কি বলবো? আসলে আমি একজন সিআইডি অফিসার। মানে? আবির চমকে ওঠে। শফিক সাহেবের কথা ওর মনে পড়ে যায়। উনি বলেছিলেন শহরে নতুন একটা সিআইডি টিম এসেছে, আর সেই টিমের অফিসার একজন বুদ্ধিদীপ্ত ব্যক্তি, কিন্তু তাকে কেউ কখনো দেখেনি, চেনেও না। এমনকি সে মেয়ে নাকি ছেলে সেটাও কেউ জানে না। কিন্তু আজ আবির ঠিকই জানতে পেরেছে নিশি হলো সেই সিআইডি অফিসার।
এমনভাবে অভিনয়টা নিশি করেছে যেন খুব খুব সাধারণ একজন সে। আবিরের প্রশ্নের উত্তর না দিয়ে নিশি বসা থেকে উঠে দাঁড়ায়, রাকিবের দিকে এগিয়ে যেতে থাকে। আবির ওর পকেট থেকে ফোন বের করে শফিক সাহেবকে কল দেয়। শফিক সাহেব আবিরের ফোন পেয়ে অবাক হলেও তাড়াতাড়ি রিসিভ করে। অবাক হওয়ার কারণ আবির কখনো তাকে ফোন করেনি, তিনি নিজেই ফোন করতেন। বলো নিলয়। বললাম তো আমাকে নিলয় নামে ডাকবেন না। ওকে সরি, বলে কি দরকার? দরকার আমার নয়, আপনারই। ভার্সিটিতে চলে আসুন, নেহা রাকিবের সাথে ঝামেলা করবে। তুমি যে কি বলো? তুমি থাকতে আমার কি প্রয়োজন সেখানে? চলে আসুন। আবির নিশির পিছনে যায়। রাকিব নেহার সামনে দাঁড়িয়ে আছে, নেহার গালে হাত দিয়ে বলে, কেমন আছো? তোমাকে না বলেছিলাম ভালোবাসি? কিছু ভাবলে নাকি? অবশ্যই, তোমার ভাবনার কি আসে যায়? হ্যাঁ বললেও তোমাকে চাই, না বললেও তোমাকে চাই। কোনো শক্তি নেই তোমাকে আমার থেকে নিয়ে যাবে। দেখুন, এসব আমার ভালো লাগে না, আপনাকে আমার সহ্যই হয় না। ভাই এত কথা বুঝি না, তুইলা নিয়ে যাই, তারপর এক রাত যাওয়ার পর ছাইরা দিয়েন। মাইয়ার মুখ দেখাইতে পারবো না, তখন খাঁচাও আপনার, পাখিটাও আপনার। পলাশির কথা শুনে রাকিব সহ রাকিবের সাথে থাকা সবাই হাসতে থাকে। শিহাব নেহার সামনে এসে দাঁড়ায়। রাকিব হাসি হাসি মুখে বলে, কিরে তুই আবার কে? ভাই নেহা হলো আমার বন্ধু, আর নেহা আপনাকে কখনো ভালোবাসবে না, কারণ নেহা ওই যে আবির নামের ছেলেটাকে ভালোবাসে। শিহাবের কথা শুনে সবাই হা হয়ে যায়। নেহাও শিহাবের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। নিশি রাকিবের দিকে এগিয়ে আসতে যে থেমে যায়। সবাই আবিরের দিকে তাকায়। আবির সবার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়, মাথাটা নিচু করে নিচের দিকে তাকিয়ে থাকে। নেহা এসে শিহাবের কাছে আসতে গলায় বলে, ওই শয়তান, এসব কি বললি? দাঁড়া না, দেখি কি হয়। একসাথে দুটো কাজ হয়ে যাবে। আবির তোদের বাড়িতেও ছেড়ে চলে যাবে, আর ওই ভার্সিটি ছেড়েও রাকিবও তোকে জ্বালাবে না। মোট কথা আমার মিথ্যাতে অনেক বেশ লাভ হবে, চুপচাপ দেখতে থাক। রাকিব বোকার মতো আবিরের দিকে তাকায়। আবির রাকিবের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে। রাকিব এগিয়ে যায় আবিরের দিকে। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওদের দিকে। এখনই হয়তো আবিরকে রাকিব পেটাবে কিংবা মেরেও ফেলতে পারে। আবিরের খুব কাছে যখন রাকিব এসে দাঁড়ায়, তখনই নিশি রাকিবের সামনে এসে বলে, তোকে তো বলেছিলাম ভার্সিটিতে না আসতে, আবার এসছিস? ওই মেয়ে, তোর সমস্যা কি? আমাকে চিনিস না ঠিক মতো? আগে আমার ব্যাপারে খোঁজ নে, তারপর সামনে আসিস। 9টা খুন জুলুম করে ছাড়তনাটি হয়েছে। আগে নিলয়ের গ্যাংয়ে কাজ করতে, পরে সেখান থেকে বেইমানির জন্য তাড়িয়ে দেওয়ার পর তারপর এখানে এসে মাস্তানি শুরু করছি। পেছনে লিড দেওয়ার মতো কেউ নেই বলে নিজেই নেতা হয়েছিস, যাতে পুলিশ তোকে কিছু বলতে না পারে। এজন্য বল, আর কী কী ব্যাপার বলা লাগবে তোর সম্পর্কে? নিশির কথা শুনে রাকিব ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। সবাই নিশি আর রাকিবের দিকে অবাক হয়েই চেয়ে আছে। নিশির দিকে সবাই একটু বেশি অবাক হয়ে তাকাচ্ছে। এত কিছু রাকিবের ব্যাপারে অকপটে বলে দিয়েছে। নিশ্চয় নিশি সাধারণ কেউ না। রাকিবও ঠিক এটাই ভাবছে যে এই সামান্য মেয়ে ওর ব্যাপারে এত কিছু কিভাবে জানে, যা কিনা ওর কাছে লোকও জানে না। কে কে আপনি? রাকিব নিশিকে উদ্দেশ্য করে তুতলিয়ে কথাটা বলে। নিশি একটু শব্দ করে হেসে দেয়। আবির নিশির পাশে দাঁড়িয়ে নিশিকে থামানোর চেষ্টা করে, কিন্তু নিশি বলে, শিয়াব না, তোকে বলছি, নেহা আবিরকে ভালোবাসে, তাহলে সোজা এখান থেকে চলে যায়, নেহার চারপাশে তোকে না দেখি। দেখ, মাথা গরম করবি না। তুই যেই হোস না কেন, এলাকাটা আমার। আমি যা বলি এখানে তাই হয়। তোকে মেরে এখানেই পুঁতে রেখে দেব, কোনো খবর থাকবে না। ভয়ে কেউ কথাই বলবে না। তাই আমি যা বলছি সেটা শোন। তোর মতো তুই থাক আর আমার মতো কাজ করতে দে, না হলে তোকে। রাকিবের গালে নিশি এসে একটা চড় বসিয়ে দেয়। রাকিব সাথে সাথে কোমর থেকে পিস্তল বের করে নিশির কপালে ধরে।
আবির এগিয়ে এসে রাকিবের হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়, তারপর শান্ত ভঙ্গিতে বলে, সব কিছু এত সহজে হয় না, আপনি একটু বেশি রাগী দেখাচ্ছেন। রাগ দিয়ে কখনোই কিছু হয় না মিস্টার রাকিব, মাঝে মাঝে শান্ত হয়ে কিছু ভাবতে হয়, তাই বলছি চলে যান। শিহাব খুব খুশি, কারণ শিহাব ধরে নিয়েছে রাকিব এবার আবিরকে মারবে। ওর হাত থেকে পিস্তল কেড়ে নেওয়াতে সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের তিনজনের দিকে। আবির রাকিবের কাছে এসে পিস্তলটি কোমরে গুজে দেয়, তারপর নিশির হাত ধরে কয়েকবার পিছিয়ে আসে ও। রাকিব কোনো কথা বলে না, মাথাটা নিচু করে বাইকের কাছে এসে সোজা চলে যায়। শিহাব হাবার মতো তাকায় আবিরের দিকে। এটা কি হলো? রাকিব কেন আবিরকে কিছু বলল না? রাকিবের চোখে মুখে কেমন একটা ভয়ের ছাপ সবাই স্পষ্ট দেখতে পেয়েছে, কিন্তু কেন? সবার মনে একই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, বিশেষ করে শিহাব আরো বেশি করে ভাবতে থাকে। শিহাব ভেবেছিল রাকিব এখনই আবিরকে মেরে হাত পা ভেঙে এখানেই ফেলে রাখবে, রাকিবের ভয়ে শহর ছেড়ে পালাবে আবির। কিন্তু আর কিছুই হলো না, বরং রাকিব কেমন ভয় নিয়ে এখান থেকে চলে গিয়েছে। কিন্তু কেন? কিসের এত ভয়? নিশিকে তো রাকিব ভয় পায়নি, তাহলে আবির? না না, আবিরকে কেন ভয় পেতে যাবে? গেঁয়ো মার্কা একটা ছেলে, ছাড়ি দিয়ে কথা বললে ভয়ে চুপসে যায়, কোনো কথাই ভয়ে বলতে পারে না। তাহলে কেন রাকিব আবিরের কথা শুনেই চলে গেল? শিহাবের মনে কথাগুলো বেশ জট পাকিয়ে চলেছে, কিন্তু এর কোনো উত্তর সে খুঁজে পাচ্ছে না। নেহা এসে শিহাবের পাশে দাঁড়িয়ে বলে, কি হলো এটা? কি প্ল্যান করলি আর কি হয়ে গেল? শিহাব কোনো কথা বলে না, তার মনেও যে একই ভাবনা চলছে। তখনই সবাই দেখে দামি একটি কালো গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করেছে। সবাই গাড়ির দিকে তাকায়। নেহা গাড়িটা খুব ভালো করেই চেনে, ওর বাবার গাড়ি এটা। শিহাব নেহাকে বলে, কিরে, তোর আব্বুকে আবার ডাকতে গেলি কেন? উনি এখানে কেন আসলেন আর কখন ডাকলি? আরে আমি ডাকি নাই, আমারও তো সেম প্রশ্ন, উনি কেন এখন এখানে আসলেন? তবে যাই হোক, আমাকে মনে হয় নিতেই আসছে। শফিক সাহেবের গাড়িটা নেহাদের ক্রস করে আবিরের সামনে গিয়ে থামে। নেহা আবারও চোখ বড় বড় করে তাকায়। এটা আবার কি হলো? ওর নিজের বাবা হয়ে নেহাকে গুরুত্ব না দিয়ে সোজা আবিরের সামনে গিয়ে থামে। বান্ধবী বন্ধুরাও নেহার দিকে তাকায় হাবার মতো। নেহা লজ্জাতে চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকায়। শফিক সাহেব গাড়ি থেকে নেমে সোজা আবিরের সামনে গিয়ে দাঁড়ায়। আবিরকে কিছু বলতে না দিয়েই আবিরকে জড়িয়ে ধরেন উনি। শিহাব, ফারিয়া, তিন্নি, তিশা, নাইমা, সোহেল, আরিফ ও নেহা সবাই অবাক হয়। শফিক সাহেবের গায়ে দামি কাপড়, বোঝাই যাচ্ছেন তিনি কোনো মিটিংয়ে ছিলেন। আর আবিরের গায়ে ময়লা টাইপের কাপড়, তবুও তিনি আবিরকে জড়িয়ে ধরেছে। ব্যাপারটা অবাক হওয়ার মতোই। তোর আব্বুর কি সম্মান নেই নাকি? গরিবদেরও এভাবে আগলে নেয়, জানতাম না তো। শুধুমাত্র আবিরের জন্যই এমন করছেন উনি। বাবা, এত পছন্দ তোর আব্বুর আবিরের? তাহলে বলিস জামাই করে নিতে। এমনিতেই তো প্রায় সবাই জেনে গিয়েছে তুই আবিরকে ভালোবাসিস। ফারিয়া, ওটা আমার প্ল্যান ছিল। বক বক না করে দেখ নেহার আব্বু কি করছে। শফিক সাহেব আবিরকে ছেড়ে দিয়ে আস্তে গলায় বলে, কি হয়েছে বলো, আমার মেয়ে ঠিক আছে? আপনি একটু বেশি ভালোবাসা দেখাচ্ছেন সবার সামনে, আর আপনার মেয়েকে যে জিজ্ঞাসা করেন। তুমি বললে ঠিক, তার মানে সে ঠিক, ওকে জিজ্ঞেস করা লাগবে না। শফিক সাহেব নেহাকে নিয়ে চলে যায়। ক্যাম্পাসটা পুরো নীরব এখন। শফিক সাহেব নেহাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আব্বু, তুমি হঠাৎ ক্যাম্পাসে কেন আসলে? রাকিব তোর সাথে বেয়াদবি করে আমাকে আগে কোনো বলিস নাই। মানে তুমি জানো রাকিবকে? জানি। কে বলেছে আর কি জানো? তোর সাথে খারাপ বিহেভ করে, আর তার জন্যই কম্পাস আসেছিলাম। তোর সাথে খারাপ বিহেভ করে আর তার জন্যই ক্যাম্পাসে আসেছিলাম। কিন্তু যেখানে নিলয় আছে সেখানে রাকিব কি করে তোর দিকে তাকায় বুঝলাম না। নিলয়? এই নিলয়টা আবার কে? ও না, মানে তুই ঠিক আছিস? আর ফোন দিয়েছিলি বলেই এসেছিলাম। কে ফোন দিয়েছিল তোমায়? আবির। 1 মিনিট, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে মিটিং এ ছিলে।
যেখানে আমরা কল করলে সারাদিনেও ধরো না, আর তুমি সামান্য একটা ছেলের ফোন পেয়ে চলে আসলে। তোমার কাহিনীটা কি আমাকে বলো তো, এত কিসের খাতির তোমার ওর সাথে? আচ্ছা বাদ দে, তুই গাড়ি নিয়ে চলে যা, আমি অফিসে যাব, পরে কথা বলবো। শফিক সাহেব তার অফিসের সামনে এসে গাড়ি থেকে নেমে যায়। নেহা আবারও হাবার মতো ওর বাবার দিকে তাকিয়ে থাকে। কি হচ্ছে নেহা বুঝতে পারছে না, কোথায় যেন একটা রহস্যের জট লেগে আছে। এই তুমি এমন কেন? নিশির কথা শুনে আবির ওর দিকে কড়া দৃষ্টিতে তাকায়। নিশি আবিরের দিক থেকে চোখ নামিয়ে বলে, এত ভীতু কেন তুমি? তোমাকে দেখে মনে হয় কখনো মারামারি করো। এত ভয় পাও কেন? একটা মেয়েকে একজন মাস্তান এসে রোজ রোজ জ্বালাবে, এসব দেখার পর তুমি চুপচাপ সহ্য করো? আসলে কি দরকার এসব ঝামেলাতে জড়ানোর? দরকার আছে, তবে তোমরা তো ভীতুর দরকার নেই। আচ্ছা বুঝছি, তোমার তো অনেক সাহস, আমাকে সাহস ধার দিও। এখন বলো তুমি এখানে কেন? তুমি তো সরকারি লোক। আবির চমকে যায়, ভয় নিয়ে নিশির দিকে তাকায় আবির। নিশি তখনই উচ্চস্বরে হাসি দিয়ে বলে, মজা করছিলাম, তবুও ভয় পেলে? তোমার দিয়ে তো দেখি মশাও মারা যাবে না, কারা একটা। ও ভয় পাইছিলাম, আসলে আমার পুলিশ দেখলে এমনিতেই ভয় করে। তুমি কিন্তু বললে না কেন এভাবে নিজে পরিচয় গোপন রেখে এখানে এসেছো? আসলে আমি নিলয়কে দেখতে এসেছি। মানে নিলয়কে? আরে টপ মাস্টার যার ম্যাগাজিন তোমাকে দিতে গিয়ে নেহা নিয়ে চলে যায়। ও তোমাকে তো বলছিলাম নিলয় যে শহরে একবার যাক না কেন সে শহরে কে অফ দ্য মাস্তান হয়ে যায়। সে চাইলে পুরো শহরটাকে কয়েকদিনের মধ্যে ধ্বংস করে দিতে পারে একটা আতঙ্ক সে। যদিও সাধারণ মানুষ এখনো অব্দি নিলয়কে দ্বারা ক্ষতি হয়নি, আবার সে সাধারণ মানুষকে নিলয় কোনোদিন দেখেওনি, কেবল সবাই শুনেছে নিলয় মাস্তান করে বেড়ায়, আর যে দেখেছে সে আর বেঁচে থাকে না। এর কারণ সে তার কাজের সিটাফোটাও কোথাও প্রমাণ রাখে না। এমনকি তার গ্যাং ছেড়ে কেউ চলে আসলে এমনভাবে তাকে ব্রেন ওয়াশ করা হয়, তাকে ধরলেও সে কোনদিন মুখ খোলে না নিলয়ের ব্যাপারে। তারাও নাকি নিলয়ের মাস্টার কোনোদিন দেখেনি। তোমরা কি কখনো নিলয়ের গ্যাংয়ের কাউকে ধরেছিলে? হ্যাঁ, কিন্তু সেই একই কথা, নিলয়কে দেখেনি, কি করে ঠিকভাবে বলতে পারে না। তাই পুলিশরা যখন নিলয়কে ধরতে ব্যর্থ তখনই আমাদের ডাক পড়ে নিলয় ধরে। কিন্তু এখানে সিআইডি টিম ব্যর্থ হয়, শেষমেশ আমাদের টিমটাই সিলেক্ট করা হয় নিলয়ের পুরো গ্যাংটাকে ধরতে। আমরা প্রথম নিলয়ের গ্যাংয়ের একজনকে ধরেছিলাম, কিন্তু সে বাটা কিছুই বলতে পারিনি। সোর্স মারফত জানতে পারি নিলয় এই শহরে, আর তারই লোক কেউ একজন ভার্সিটি আছে। আচ্ছা তুমি তো গ্রাম থেকে এসেছো, তুমি আবার নিলয়ের লোক না তো? কি কি বলে সব? নিশি আবারও জোরে হেসে ওঠে। আবির নিশির দিকে তাকিয়ে আছে। কয়েক হাত দূরে সরে গিয়ে বসে আবির। নিশি তার হাসি থামিয়ে বলে, আরে মজা করছিলাম, তোমাকে তো দেখে কখনো নিলয় গ্যাংয়ের লোক বলে মনেই হয় না। ওরা অনেক বুদ্ধিমান হয়, তোমার মতন নাদেন মার্কা হয় না, বুঝছো? ওই তুমি কিন্তু আমাকে অপমান করলে। আচ্ছা বাবা সরি, তুমি যে মারামারিতে ভিতর সন্দেহ হয় আমার যে তুমি কখনো কার সাথে ঝগড়া করছো কিনা, তবে প্রমিস করছি কিন্তু তুমি কাউকে এসব বলবে না। তুমি অনেক ভালো লাগেছিল, এই কারণে তোমাকে সব বললাম। নিলয়কে ধরতে আমার এখানে আসে, তাই শিয়াবের মা মানে আমার দুই সম্পর্কে এক আন্টি হয়, তাই শিয়াবের পাশে উঠেছি। তুমি তো নেহাদের বাড়িতে থাকো তাই না? চলো এখন ক্লাস করবো না, আজ কোথাও ঘুরি। তুমি তো গ্রাম থেকে এসেছো, শহরটা ঘোরা হয়নি, চলো ঘুরি। আর ঘুরতে ঘুরতে শুনবো তোমার কথা। আবির আর নিশি ক্যাম্পাস থেকে বের হয়। আবির মনে মনে হাসছে। কেন হাসছে তার কারণ অনেকগুলো, তবে তা অপ্রকাশিত হয়ে আছে। পকেটে হাত গুজে ফারার কথাগুলো ভাবেও। মূলত ফারা আর শফিক সাহেবের কারণেই আবির এসেছে এখানে। ফারার কথা মনে পড়তেই বুকটা কেমন যেন কেঁপে ওঠে, চোখের সামনে ওর রক্তাক্ত শরীরটা ভেসে ওঠে। তারপর তোমাকে দেখার পর রাকিব হুট করে কেন ক্যাম্পাস থেকে চলে গিয়েছিল? ফুচকার প্লেট থেকে একটা ফুচকা তুলে যখন আবির মুখে দিতে যাবে তখনই নিশির এমন কথা শুনে আবির কেসে ওঠে। আবির ঠিক কি বলবে ভেবে উঠতে পারছে না। রকস্টার গল্পের লেখক আবির হাসান নিলয় নিশির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, তোমাকে সে ভয় পেয়েছে। তুমি যে রাগী, তুমি যখন রেগে কথা বলো তখন আমারই ভয় করে। আর রাকিব তো বাচ্চা ছেলে। তুমি না একটা ভীতু, বুঝছো? তোমার দিয়ে না কিছু হবে না, কিন্তু তুমি আমাকে হেল্প করবা তো? কি হেল্প? আমাকে নিলয় অবধি পৌঁছে দেবে তো? মানে তাকে ধরতে বা খুঁজে বের করতে হেল্প করবে। কি
কি যে বলো, আমি কি করে করব? মাস্তান যেহেতু ইন্টারন্যাশনাল মাস্তানি করে, আমি দেখলে তো জ্ঞান হারাবো। তুমি না আসলে একটা বিতু, এখন ফুচকা খাও। আবির আর নিশি ফুচকা খেতে থাকে। নিশি আপন মনে ফুচকা খাচ্ছে, কিন্তু আবির যেন ঠিকঠাকভাবে নিঃশ্বাসও নিতে পারছে না। কি করতে এসেছে আর কি করছে ও ঠিক নিজেও বুঝতে পারছে না। এসেছিল শহরটাকে নতুনভাবে তার মতো করে তৈরি করতে। আসলে নিশি ঠিকই বলেছিল, নিলয় যে শহরে একবার যায় সেই শহরে নাকি তার রাজত্ব চলে। আবির জানে ঢাকা সিটির অলিতে গলিতে পাতি মাস্তানে ভর্তি। বস্তির ছেলে থেকে শুরু করে নেতার ছেলেরাও টুকিটাকি মাস্তানি করে। আরে বাবা, আর যারা পেশাদার মাস্তানিতে আছে তারা কেবল কয়েকটা মার্ডার ছাড়া আর কিছুই তেমন করেনি। কিন্তু আবির চায় ইন্টারন্যাশনাল খেলোয়াড় হতে, যে খেলাতে গোল নয়, পেনাল্টি নয়, ছক্কা থাকে না, থাকে লাল তাজা রক্তের নেশাদায়ক গন্ধ, থাকে বুলেটের বিদঘুটে গন্ধ, সেই গন্ধে মিশে থাকে আপনজন হারানোর হাহাকার যন্ত্রণা, যেটা ফারার সাথে হয়েছিল। ফারাবি হাসান অয়ন আবিরের বন্ধু। আবির সংক্ষেপে ফারা বলে ডাকতো। দুজনেই ছিল মাস্তানি অফ দ্য লিডার, কিন্তু কয়েকজন মানুষ নামক হিংস্র রক্তখাদক সবকিছু তছনছ করে দিয়েছে। আর তারাই এই শহরের এখন আন্ডারওয়ার্ল্ডিং কিং। তাদেরকে খুঁজতেই আবির আজ এ শহরে। কি ব্যাপার, ফুসকাতে নিয়ে কি ভাবছো? না মানে ভাবছি নিলয়কে আমরা কিভাবে খুঁজবো। আমার কাছে একটা প্ল্যান আছে, তোমাকে বলবো, তুমি শুধু আমার সাথে থেকো। দুজনে মিলে আবারও ফুচকা খেতে মনোনিবেশ করে। আবির মনে মনে হাসে। নিশির কথাগুলো সত্যি হাস্যকর। মিন্নু, তোর ভাইজান কেমন আছে? রেনু আপার কথা শুনে মিন্নু কান্না ভরা মুখে আপাকে জড়িয়ে ধরে। কারণ আবির কয়েকদিন মিন্নুর সাথে কথা বলছে না। অবশ্য এতে মিন্নুরও কিছু করার নেই। মিন্নুর আপা আর বাড়ি থেকে বের হয় না, সারাক্ষণ ঘরের মধ্যে লুকিয়ে বসে কাঁদে। তাই সংসার চালানোর জন্য মিন্নুকে দিনের অনেকটা সময় কাজ করতে হয়। এই কারণেই আবিরের সাথে মিন্নুর তেমন দেখা হচ্ছে না। তোর ভাইজানকে বলবি যেন একবার দেখা করতে আসে। আচ্ছা ভাইজান, খুশি হইব তুমি কইছো আসতে। ও আচ্ছা। বিশাল কয়েকতলা বাড়ির মধ্যে আবির প্রবেশ করেছে। ব্যালকনিতে বসে আছে নেহা। আবিরকে প্রবেশ করতে দেখে নেহা আবিরের দিকে তাকায়। তখনই মাথার মধ্যে কয়েকগুলো প্রশ্ন চলে আসে ওর। আবির? কে এই আবির? কেন বাবা তার জন্য এত পাগল? সে কি সত্যি এরকম, নাকি কিছু অসাধারণ আছে লোকটার মধ্যে? কেন জানি না, ছেলেটার মধ্যে কিছু একটা আছে যা হয়তো দেখা যাচ্ছে না। তাকে জিজ্ঞাসা করলেও বলছে না। তাহলে কি করব? আমি কি সত্যিই প্রেম করব এই খ্যাত ছেলের সাথে? না না, ধুর, কি ভাবছি এসব। তার ব্যাপারে জানার জন্য তার সাথে প্রেম করতে যাব? ছি, কি সব ভাবছি। বান্ধবীরা জানতে পারলে আমাকে হাসির পাত্রী ছাড়া কিছুই বানাবে না। আচ্ছা, আমি তো সত্যিই প্রেম করব না, তাহলে কেন এত ভাবছি? নেহা নিজের মনে এসব ভেবে চলেছে। সন্ধে হয়ে গেছে অনেকটা। সময় হলো বিকেলে নিশির থেকে বিদায় নিয়ে আবির গিয়েছিল অনেক দূরে। সেই দিন শফিক সাহেবের গাড়ি করে যেখানে গিয়েছিল সেখানে শ্রাবণের কালো মেঘ আকাশে জমা ছিল। আবির ভেবেছিল আজ হয়তো হাঁসের দলগুলো সেখানে খেলা করে বেড়াচ্ছে, কিন্তু সেই ছোট্ট বিলে গিয়ে আবির কেবল কয়েক জোড়া সাদা বক ছাড়া কিছুই তেমন দেখেনি। তাই সেখানে কিছু সময় বসে নেহাদের বাড়ি ফেরে। আর ফিরতে ফিরতে অনেকটা সময় হয়ে যায়। আবির যখন ঘরের মধ্যে প্রবেশ করবে তখনই দেখে নেহা ওর দিকে তাকিয়ে আছে অপলক হয়ে। আবির একটু থেমে নেহার দিকে তাকাতেই নেহা চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। আবির আর দাঁড়ায় না, জোরে হেঁটেই চিলেকোঠার ছোট্ট ঘরে চলে আসে। সন্ধ্যা নেমে গেছে, বাইরে হালকা হালকা বৃষ্টির পরিশ্রবণ। আবির ঘরের দরজা আটকিয়ে কাঁধ থেকে ব্যাগটা ছুঁড়ে ফেলে বিছানায় গিয়ে বসে। বালিশের নিচে কয়েক প্যাকেট সিগারেট রাখা। আবির প্যাকেট খুলে একটা সিগারেট জ্বালায়। সিলিংয়ের দিকে তাকিয়ে ধোঁয়াগুলো উপরে ছেড়ে দিতে থাকে। কয়েক মিনিট এভাবে স্থির থাকার পর দেয়ালের দিকে চোখ যায় ওর। দেয়ালে একটা পেইন্টিং আঁকা। শফিক সাহেব লোক নিয়ে ফ্রেমে বাঁধানো একটি পেইন্টিং করিয়ে রাখে আগে থেকেই। পেইন্টিংটা যথেষ্ট বিদঘুটে। একটি ছোট্ট লাঠি, সেই লাঠির এক প্রান্তে আঁকা বিশাল একটা জনসমাবেশ।
মানুষগুলো বিশ্রী দেখতে, গায়ের রং কালো, মুখগুলো অস্পষ্ট, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আবির সেই প্রান্তটির নাম দিয়েছে হিংস্রতার দানব। আবির বসা থেকে উঠে দাঁড়ায়, পেইন্টিং এর কাছে যায়। পেইন্টিংটা ছড়াতেই দেখে ছোট্ট একটি ড্রয়ের মতো কিছু একটা, যা আবিরের কথা মতো করানো হয়েছে। আবির সেই ড্রয়ারের হাত প্রবেশ করায়। কয়েকটি পিস্তল আবিরের হাতে অনায়াসেই ধরা দেয়। আবির একটি পিস্তল বের করে নিয়ে এসে বিছানায় বসে। আবিরের প্রিয় একটি পিস্তল, .2.2 ক্যালিভারের G19 পিস্তল, যা আবির সব সময় পায়ের বুটের সাথে রেখে দেয়। এটা সব সময় আবিরকে বাঁচিয়েছে। দু পায়ের বুটের সাথে এমনভাবে লাগানো থাকে যা আবির ছাড়া আর কেউ দেখতেই পায় না। আবির পিস্তলটি হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায়। আবির চমকে ওঠে। এক মুহূর্ত দেরি না করে সিগারেটের প্যাকেটগুলো আবারও ঢেকে দেয়। পিস্তলটি জায়গা মতো রাখতে যাবে, তখনই দরজার পাশ থেকে শুনতে পায়, নিলয়, দরজা খোলো। আবির একটু শান্ত হয়। দরজার ওপাশে শফিক সাহেব এসেছেন। আবির পিস্তলটি বিছানায় রেখে দরজা খুলে দেয়। শফিক সাহেব দেরি না করে ভিতরে প্রবেশ করে। এ কি, বিছানায় এসব কেন? ও নিলয়, তোমাকে মানা করেছিলাম যে বাসায় যেন এসব একদমই প্রকাশ না পায়। জানবেও না কেউ। তাহলে এটা বিছানায় কেন? ভাবছি আপনাকে মারবো, তাই এটা বের করেছি। আহা নিলয়, মজা রাখো। যেটা বলতে এসেছি সেটা শোনো। শফিক সাহেব আবিরের বিছানায় রাখা বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেটগুলো বের করেন। আবির গম্ভীর একটা হাসি দেয়। শফিক সাহেব সিগারেট জ্বালিয়ে কয়েক টান দিয়ে বলে, একটু আগে জানতে পারলাম আমি ওই সিআইডি অফিসার আসলে একজন মেয়ে, আর সে তোমার ভার্সিটিতেই পড়ে। ও, কি ব্যাপার? কি হয়েছে? জানতে চাইবে না? কিভাবে জানলাম? না, আমার প্রয়োজন নেই। সে আমাকে ধরতে পারবে না। শফিক সাহেব একটু শব্দ করে হাসলেন। সিগারেট কয়েকবার টান দিয়ে হাসি থামিয়ে বললেন, আমার তো কিছুই দরকার পড়ে না। হয়তো দেখা যাচ্ছে আমার আগেই জেনে ফেলছো অফিসারটা আবার কে। ছাড়ো, যে জন্য আসা। আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই, দিবেই? কি? পাওয়ার চাই আমি তোমার কাছ থেকে। মানে? রাজনীতি হচ্ছে বোঝা তো, এখানে তোমার মতো বুদ্ধিমান লোক দরকার। সত্যি কথা বলতে আমি তোমার মাধ্যমে রাজনীতি করে প্রকাশ পাওয়ার পেতে চাই। আচ্ছা, হয়ে যাবেন। আমি জানি তুমি যেটা বলবো সেটা হবেই। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। চিলকোঠায় ছোট্ট ঘরটাতে দুজন লোক, একজন রক্তের ফেরিওয়ালা, রক্ত দেখার ফেরিওয়ালা। আবির চুপচাপ শফিক সাহেবের পাশে গিয়ে বসে। টুম করে আবিরের ফোনে একটি মেসেজ আসে। আবির পকেট থেকে ফোন বের করতে যাবে, তখনই শফিক সাহেব থামিয়ে দিয়ে বলে, আমাদের এই গল্পের তৃতীয় এবং চতুর্থ সিজন খুব শীঘ্রই আসবে। পরবর্তী গল্পটুকুর অংশটুকু শোনার জন্য অনুরোধ রইল বিশেষভাবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।